হুম। দেখো, আজকের যেটা আমাদের টপিক খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। এই চ্যাপ্টারের বলতে গেলে খুবই ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, সব থেকে ইম্পর্টেন্ট টপিক হচ্ছে মেকানিজম অফ কনসেন্ট্রেশন অফ ফিল্ট্রেট। মেকানিজম অফ কনসেন্ট্রেশন অফ ফিল্ট্রেট মানে ইউরিনের কনসেন্ট্রেশন। এখানে ফিল্ট্রেট বলতে ইউরিনকে বোঝানো হয়েছে। একটু সামনে চলে আসুন, নাহলে দেখতে পাবো না, কারণ আজকে ছবিটা হচ্ছে একটু ছোট আছে তো, অনেক কিছু আছে তো, ছোট ছোট করে অনেক জিনিস লিখবো। ভিডিওতে সব দেখতে পাবা। মেকানিজম অফ কনসেন্ট্রেশন অফ ফিল্ট্রেট, আগে খুব সিম্পল ভাষায় বলি জিনিসটা কি। আমাদের যে ইউরিন, আমাদের নেফ্রন যে ইউরিন প্রডিউস করে, সেই ইউরিনটা খুবই ডাইলিউট থাকে। ডাইলিউট থাকে ইন দা সেন্স, ওই ইউরিনের মধ্যে প্রচুর জল থাকে। কিন্তু এত জল আমরা বডির বাইরে বের করে দেওয়া এফোর্ড করতে পারবো না। ওই ইউরিনের মধ্যে যত জল থাকে, এর আগের দিন যে আমি তোমাদেরকে ইউরিন তৈরি করার যে প্রসেসটা যে শিখিয়েছিলাম, যে কিভাবে ইউরিন ফর্মেশন হচ্ছে, এই যে এইখানে। তো ইনিশিয়ালি ব্লাডটা ফিল্টার হয়ে, এই যে এইখানে যে ফিল্ট্রেটটা যে তৈরি হয়েছিল, এর মধ্যে প্রচুর জল থাকে। এত জল আমরা বাইরে বের করতে পারবো না। তো কি হয় যে এই ফিল্ট্রেটটা যখন এই টিউবিউল দিয়ে যেতে থাকে, টিউবিউল দিয়ে যখন যেতে থাকে, তখন এখান থেকে জল বের করে আমরা বডির মধ্যে রেখে দিই। তার মানে ইউরিনটা ধীরে ধীরে ঘন হতে থাকে, কনসেন্ট্রেট হতে থাকে। ইউরিন থেকে জল বেরিয়ে যাওয়া মানে কি, ইউরিনটা কনসেন্ট্রেট হয়ে যাবে। তো এই কনসেন্ট্রেট ইউরিন কারা প্রডিউস করে? জেনারেলি ম্যামালরা কনসেন্ট্রেটেড ইউরিন প্রডিউস করে। আর এইটা কিন্তু এখানে লেখা আছে, এই যে দেখো, খুব ইম্পর্টেন্ট লাইন এগুলো, যে mammals have the ability to produce a concentrated urine। আমাদের ইউরিনে আমরা যতটা পারি কম জল রাখার চেষ্টা করি। আমাদের ফিল্ট্রেট কত, ফিল্ট্রেট গ্লোমেরুলাস ফিল্ট্রেশন রেট কত ছিল? 180, 180 ml, তাই কি না? কিন্তু আমরা, সরি, 180 ml না তো, 180 লিটার। কিন্তু আমরা ইউরিনেশন কত করি? মাত্র 1.5 লিটার। তার মানে ম্যাক্সিমাম জল আমরা রিঅ্যাবজর্ব করে নিই। আর এই রিঅ্যাবজর্ব করে, ওয়াটারকে অ্যাবজর্ব করে নেওয়া মানে ইউরিনটা, আমাদের ইউরিনটা কনসেন্ট্রেটেড হয়ে গেল, ইউরিনটা ঘন হয়ে গেল। তাই ইউরিনের মধ্যে জলটাকে বের করে নেওয়ার জন্য এই মেকানিজমটা। তো এটার জন্য কোন নেফ্রনের কোন পার্ট গুলো মেইনলি ইম্পর্টেন্ট? হেনলিজ লুপ অ্যান্ড ভাসারেক্টা। হেনলিজ লুপ অ্যান্ড ভাসারেক্টা, এই দুটো হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট এই কনসেন্ট্রেটেড ইউরিনটা বানানোর জন্য। আর এই মেকানিজমটার নাম হচ্ছে কাউন্টার কারেন্ট মেকানিজম। এই মেকানিজমটার নাম হচ্ছে কাউন্টার কারেন্ট মেকানিজম। এবার এই কাউন্টার কারেন্ট মেকানিজমের দুটো পার্ট, যেটা এনসিইআরটি তে মেনশন করা নেই। একটা হচ্ছে কাউন্টার কারেন্ট মাল্টিপ্লায়ার, কাউন্টার কারেন্ট মাল্টিপ্লায়ার, আর একটা হচ্ছে কাউন্টার কারেন্ট এক্সচেঞ্জার। কাউন্টার কারেন্ট এক্সচেঞ্জার, কাউন্টার কারেন্ট মাল্টিপ্লায়ার, এটা হয় মেইনলি হেনলিজ লুপের মধ্যে। এটা হয় হেনলিজ লুপের মধ্যে। আর কাউন্টার কারেন্ট এক্সচেঞ্জার, এটা হয় মেইনলি হেনলিজ লুপ আর ভাসারেক্টার মধ্যে। হেনলিজ লুপ আর ভাসারেক্টার মধ্যে। জিনিসটা শুরু শুরুতে একটু কঠিন লাগতে পারে, কিন্তু কোনো ব্যাপার না। খুব ইজি ওয়েতে, যতটা ইজি ওয়েতে পসিবল হয় আমি বোঝানোর চেষ্টা করছি। একটু কমপ্লেক্স জিনিস, তাই খুব ফোকাস করবা। কাউন্টার কারেন্ট মেকানিজম, কিভাবে কাউন্টার কারেন্ট মেকানিজম দিয়ে আমরা
কনসেন্ট্রেটেড ইউরিন প্রডিউস করি সেইটা এখন দেখে নিই। দেখো, আমাদের কিডনির কর্টেক্স রিজিয়ন মনে আছে, আর কর্টেক্স আর ভিতরের দিকে হচ্ছে মেডুলা, এই বাকি পোর্শনটুকু হচ্ছে মেডুলা। এই মেডুলাকেও আমি আরো দুটো পার্টে ডিভাইড করেছি, একটা হচ্ছে আউটার মেডুলা আর একটা হচ্ছে ইনার মেডুলা। কর্টেক্স মেডুলা মনে আছে তো? কিডনির কর্টেক্স মেডুলা মনে আছে তো ক্রান্তি? মনে আছে তো? এখানে কর্টেক্স মেডুলাটা মাথায় রাখা খুব ইম্পর্টেন্ট। তো আমরা তো জানি কর্টেক্স এর মধ্যে বাউম্যানস ক্যাপসুল, কর্টেক্স এর মধ্যে বাউম্যানস ক্যাপসুল বা গ্লোমেরুলাস মানে ম্যালপিজিয়ান কর্পাসল, প্রক্সিমাল কনভলিউটেড টিবিউল পিসিটি, আর ডিস্টাল কনভলিউটেড টিবিউল ডিসিটি, এগুলো থাকে। আর আমাদের যে হেনলিজ লুপ, আমাদের যে হেনলিজ লুপ, এই যে এই লুপটা, এই যে এই লুপটা, এইটা থাকে হচ্ছে মেডুলার মধ্যে। এটা আমরা আগেও স্ট্রাকচারে পড়েছি। তো দেখো বাউম্যানস ক্যাপসুলের মধ্যে এখানে কিছু জায়গা আমি ক্লিয়ার করে দিই। বাউম্যানস ক্যাপসুল বললাম, পিসিটি বললাম, ডিসিটি বললাম। হেনলিজ লুপের পার্ট গুলো দেখে নাও। ডিসেন্ডিং লিম্ব মনে আছে, যেখান দিয়ে ফিল্ট্রেটটা নিচের দিকে যাবে। আর অ্যাসেন্ডিং লিম্ব মনে আছে, যেখান দিয়ে ফিল্ট্রেটটা উপরের দিকে যাবে। অ্যাসেন্ডিং লিম্বের আবার দুটো পার্ট আমি করেছি। থিন অ্যাসেন্ডিং লিম্ব, যেই জায়গাটা দেখতে পাচ্ছি ডায়ামিটারটা এখানে ছোট। আর একটা হচ্ছে থিক অ্যাসেন্ডিং লিম্ব, যেখানে আমরা দেখতে পাচ্ছি ডায়ামিটারটা বড়। অ্যাকচুয়ালি হয় যে থিক অ্যাসেন্ডিং লিম্বে যে এপিথেলিয়ামটা, স্কোয়ামাস এপিথেলিয়ামের সেলগুলো বড় বড় হয়, তাই এটা থিক। আর থিন অ্যাসেন্ডিং লিম্বের স্কোয়ামাস এপিথেলিয়ামের সেলগুলো ছোট ছোট হয়, তাই এটা থিন। আগে স্ট্রাকচারটা বুঝে নাও। এগুলো জায়গা আমি আবার সরিয়ে দিচ্ছি, এগুলো আহ এই মার্কিং গুলো আমি সরিয়ে দিচ্ছি, কারণ আমার এখানে অনেক জায়গা লাগবে। বলো। আর এই যে এখান থেকে ব্লাডটা ফিল্টার হওয়ার পরে এখানে চলে আসলো ফিল্ট্রেট, এগুলো আমরা আগের দিন পড়েছি। এখানে চলে আসলো ফিল্ট্রেট, আর এইখান দিয়ে যাচ্ছে কি ক্লিন ব্লাডটা যাচ্ছে। এই যে ক্লিন ব্লাড, ক্লিন ব্লাড যাচ্ছে এখান দিয়ে। কিন্তু এই গোটা আহ এটা ছিল অ্যাফারেন্ট আর্টেরিওল, এটা ছিল ইফারেন্ট আর্টেরিওল। আর তোমাদেরকে বলেছিলাম ইফারেন্ট আর্টেরিওলটা আবার নিচের দিকে ব্যাক করে এই গোটা জায়গাটাকে এরকম করে ক্যাপিলারির মতো এরকম করে ঘিরে থাকে। ক্যাপিলারি নেটওয়ার্কটার নাম যেন কি ছিল? ক্যাপিলারি নেটওয়ার্কটার নাম যেন কি ছিল বলো? ক্যাপিলারি, হ্যাঁ, পেরিটিউবিউলার ক্যাপিলারি। এই ক্যাপিলারি, তো আমি এখানে ক্যাপিলারি গুলো আঁকাচ্ছি না। আর এই যে হেনলির লুপের সাথে, এই যে আমাদের হেনলির লুপের সাথে এই ইফারেন্ট আর্টেরিওলের একটা ক্যাপিলারি এই যে এরকম প্যারালালি চলছে। এই যে এটা হেনলিজ লুপ, এটা একটা ব্লাড ক্যাপিলারি। এই প্যারালালি যে চলছে ব্লাড ক্যাপিলারিটা, সেটার নাম আমরা জানি কি, ওটার নাম কি ছিল? ভাসা রেক্টা। তাহলে এই মেকানিজম গুলো, এই জায়গাগুলো মানে অ্যানাটমি গুলো আগে ক্লিয়ার থাকা দরকার, মার্কিং গুলো করে দিতে হবে। এখানে শুধু আমি অ্যাফারেন্ট আর্টেরিওল আর ইফারেন্ট আর্টেরিওলটা রাখছি। আর এইদিকে ভাষার একটা কিন্তু এইদিকে আছে, এটা হচ্ছে ভাষার একটা। তো আমাদের হেনলিজ লুপ, আমাদের হেনলিজ লুপ ভাষার একটা বাদ দিয়ে কিডনির মানে এর বাইরের দিকের যে পোর্শনটা দেখতে পাচ্ছি, এই যে এই জায়গাগুলো মানে যেখানে কিডনির টিস্যু আছে, এই জায়গাটার নাম হচ্ছে কি?
মেডুলারি ইন্টারস্টিশিয়াম, এই জায়গাটার নাম হচ্ছে মেডুলারি ইন্টারস্টিশিয়াম। তাহলে এই জায়গাটার নাম লিখে দিই আমি, শুধু লিখে দিচ্ছি ইন্টারস্টিশিয়াম। ইন্টারস্টিশিয়াম বাইরে মানে এই টিউবিউল গুলোর বাইরে, মানে আমাদের হেনলিজ লুপ আর ভাসারেক্টার বাইরে যা যেই জায়গাটা, এটাকে বলে মেডুলারি ইন্টারস্টিশিয়াম। এখানে প্রচুর এখানে কিডনির যে এপিথেলিয়াল সেলগুলো, সেই সেলগুলো আছে। আর এই সেলগুলোর চারিদিকে যে ফ্লুইডটা আছে ওটাকে ইন্টারস্টিশিয়াল ফ্লুইড বলে। যাই হোক, এগুলো আমাদের অ্যানাটমি গুলো, এগুলো আমাদের জানা থাকতে হবে। তো এবার আমাদের বডির আমাদের বডির যে বডি ফ্লুইড, তার কনসেন্ট্রেশন কত? আমাদের বডি ফ্লুইডের কনসেন্ট্রেশন হচ্ছে, বা অসমোলারিটি হচ্ছে 300 মিলি অসমোল পার লিটার। 300 মিলি অসমোল পার লিটার। এবার যদি, এটা কেমিস্ট্রির বিষয়, অসমোলারিটি একটা কেমিস্ট্রির ব্যাপার। এখানে আমি একটু বলে দিই হোয়াট ইজ অসমোলারিটি। অসমোলারিটি মানেই হচ্ছে অ্যামাউন্ট অফ সলিউট, অ্যামাউন্ট অফ সলিউট, এটাকে অসমোলারিটি বলে। এটার একটা ইন্টিগ্রেশন করে একটা আলাদা হিসাব হয়, সেটা তোমরা কেমিস্ট্রিতে শিখবে। মানে আমি বলতে চাইছি, মনে করো তোমার কাছে একটা বিকার আছে, এই বিকারের মধ্যে জল আছে, ধরো 10 ml ওয়াটার আছে, আর এই ওয়াটারের মধ্যে একটু সল্ট আছে, ওয়াটারের মধ্যে সল্ট আছে, 10 ml ওয়াটার, আর সে সাপোজ 5 গ্রাম সল্ট। তাহলে ওয়াটারকে কি বলে? ওয়াটারকে বলে হচ্ছে সলভেন্ট। আর সল্ট, এগুলোকে কি বলে? এগুলোকে বলে সলিউট। আমি বলছি অ্যামাউন্ট অফ সলিউট, মানে অ্যামাউন্ট অফ সল্ট। এবার ইউরিয়া বা বডির মানে সরি ইউরিন অর বডির ক্ষেত্রে সল্ট বলতে NaCl, সোডিয়াম ক্লোরাইড, ইউরিয়া, এগুলোকে বোঝানো হয়েছে। তো আমাদের বডি ফ্লুইড, সেটা ব্লাড হোক, টিস্যু ফ্লুইড হোক, যাই হোক না কেন, আমাদের বডি ফ্লুইডের অসমোলারিটি হচ্ছে 300 মিলি অসমোল পার লিটার। মিলি অসমোল পার লিটার হচ্ছে অসমোলারিটির ইউনিট। এটা তোমরা কেমিস্ট্রিতে শিখবে। তাহলে এইখানে যে ব্লাড আছে, এই ব্লাডের অসমোলারিটি 300 মিলি অসমোল। যেই ব্লাডটা বেরোচ্ছে, এই যে যেই ব্লাডটা বেরোচ্ছে সেটারও অসমোলারিটি 300 মিলি অসমোল। আর এই যে ফিল্ট্রেটটা, যে বাউম্যানস ক্যাপসুলে যে ফিল্ট্রেটটা আসছে, এরও অসমোলারিটি 300 মিলি অসমোল। এইটুকুনি ক্লিয়ার? তাহলে 300 মিলি অসমোল, তার মানে এই ফিল্ট্রেটের মধ্যে প্রচুর ওয়াটার আছে, সলিউট কম আছে। আমাদেরকে করতে হবে কি, এই ফিল্ট্রেটের মধ্যে যা ওয়াটার আছে সেই ওয়াটারকে অ্যাবজর্ব করে ফিল্ট্রেটটাকে কনসেন্ট্রেটেড বানাতে হবে। সাপোজ তোমার এইটা হচ্ছে, মনে করো তোমার ইউরিন, এই যে এই এই বিকারের মধ্যে ইউরিন আছে। এবার ইউরিনের মধ্যে 10 ml ওয়াটার আছে। এবার তুমি এর মধ্যে থেকে ওয়াটার বের করে সাপোজ 10 ml থেকে তুমি ওটা করে দিলে 7 ml করে দিলে, 7 ml। তাহলে আগে ছিল 10 ml এ, আগে 10 ml এ 5 গ্রাম সল্ট ছিল, এখন 7 ml এ 5 গ্রাম সল্ট হয়ে গেল। তাহলে আগে কতটা ফ্র্যাকশন ছিল? 1/2 ফ্র্যাকশন ছিল হচ্ছে সল্ট। আর এখন সল্ট কত ফ্র্যাকশন হয়ে গেল? এখন সল্ট ফ্র্যাকশন হয়ে, বাইতে না করে আমি পয়েন্টে করি। এইখানে ফ্র্যাকশন হচ্ছে কত? 0.5। আর এইখানে ফ্র্যাকশন হয়ে যাবে হচ্ছে তোমার 0.7, 7 এর একটু বেশি। তাহলে কি, কনসেন্ট্রেশন আগে কম ছিল,
জল বের করে নিলাম, কনসেন্ট্রেশন বেড়ে গেল। তার মানে এই যে সাপোজ এটা যদি আমাদের ইউরিন হয়, ইউরিন থেকে যদি আমরা জল বের করে নিই তাহলে ইউরিনটা কনসেন্ট্রেটেড হয়ে যাবে, মানে জল কমে যাবে, লবণ বেড়ে যাবে। এটা হচ্ছে এই এই জায়গাটার মেন ফাংশন, জল বের করে নিয়ে ইউরিনটাকে কনসেন্ট্রেটেড বানাতে হবে। কেন স্যার করব? কারণ আমাদের বডির জন্য জলটা দরকার, আমাদের বডির জন্য জলটা দরকার। ইউরিন দিয়ে যদি জল বেরিয়ে যায় তাহলে তো আমরা মুশকিলে পড়ে যাব। সেই জন্য আমাদের কি দরকার? জলটাকে কনজার্ভ করার দরকার, ইউরিন থেকে অত জল বের হতে দেওয়া যাবে না। তো তার জন্য এই মেকানিজমটা আমাদের নেফ্রনের মধ্যে হয়। তো ফার্স্ট কোশ্চেন যে এটাকে বলা হয় কাউন্টার কারেন্ট মেকানিজম। কাউন্টার কারেন্ট কেন বলে আগে বুঝো। এই যে ফিল্ট্রেটটা যখন এই টিউবিউল দিয়ে যখন ফিল্ট্রেটটা যাবে, এই যে টিউবিউল দিয়ে যখন ফিল্ট্রেটটা যাবে, ডিসেন্ডিং লিম্ব দিয়ে নিচের দিকে যাচ্ছে, অ্যাসেন্ডিং লিম্ব এরকম ঘুরে অ্যাসেন্ডিং লিম্ব দিয়ে ওপরের দিকে যাচ্ছে, কাউন্টার কারেন্ট, অপোজিট ডাইরেকশন। বুঝতে পারলা জিনিসটা? কাউন্টার কারেন্ট মানে অপোজিট ডাইরেকশনে ফ্লোটা হচ্ছে, কারেন্টটা অপোজিট ডাইরেকশনে। আবার এই দিক থেকে যখন ব্লাডটা আসছে, এই যে এই দিক থেকে যখন ব্লাড আসছে, এই তোমার ভাসারেক্টার মধ্যে যখন ব্লাডটা আসছে, এই দিক দিয়ে ব্লাডটা নিচের দিকে নামছে, আবার ঘুরে এই দিক দিয়ে ব্লাডটা ওপরের দিকে উঠছে, এটাও কাউন্টার কারেন্ট। বুঝতে পারলা? অপোজিট ডাইরেকশনে ফ্লোটা হচ্ছে। এইবার তুমি এইবার তুমি হচ্ছে হেনলিজ লুপের সাথে তুমি ভাসারেক্টার কম্পেয়ার করো। দেখো এখানেও নিচের দিকে নামছে, এখানে ওপরের দিকে উঠছে, এটাও কাউন্টার কারেন্ট। আবার এই অ্যাসেন্ডিং লিম্বের সাথে এই ভাসারেক্টার করো, দেখো এখানে ওপরের দিকে উঠছে আর এখানে নিচের দিকে নামছে, তাহলে এইটাও কাউন্টার কারেন্ট। তাহলে সব দিক থেকেই ফ্লুইডের ফ্লোটা অপোজিট ডাইরেকশনে যেহেতু হচ্ছে, তাই এই মেকানিজমটাকে কাউন্টার কারেন্ট মেকানিজম বলে। তো স্যার এই কাউন্টার কারেন্ট মেকানিজমটা কনসেন্ট্রেটেড ইউরিন ফরমেশনে কিভাবে হেল্প করে? কনসেন্ট্রেটেড ইউরিন ফরমেশনে কিভাবে হেল্প করে সেটাই এখন আমাদেরকে এইভাবে শিখতে হবে। কাউন্টার কারেন্ট যদি না থাকতো তাহলে আমরা ওয়াটারকে অ্যাবজর্ব করতে পারতাম না ইউরিন থেকে, আর ইউরিনটা কনসেন্ট্রেটেডও হতো না। তো এবার ব্যাপারটা হচ্ছে যে হুম, আর এইটা তো আমাদের ইউরিন কালেক্টিং ডাক্ট, ইউরিন কালেক্টিং ডাক্ট। এখানেও কিন্তু দেখবা এখানেও একটা কাউন্টার কারেন্ট ব্যাপার থাকবে। কেন? কারণ এই যে দেখো হেনলি অ্যাসেন্ডিং লিম্বে ওপরের দিকে যাচ্ছে, কালেক্টিং ডাক্টে নিচের দিকে যাবে, এই যে এখান দিয়ে ইউরিনটা এসে নিচের দিকে যাবে, তাই এখানেও কাউন্টার কারেন্ট, সব দিক থেকে এটা কাউন্টার কারেন্ট। এবার মেকানিজমটা কি? মেকানিজমটা এটাই যে আমরা এর আগের দিন আমি পড়েছিলাম যে descending limb is permeable to water, is permeable to water, আর অ্যাসেন্ডিং লিম্ব সেটা থিন হোক চাই থিক হোক, ইট ইজ পারমিয়েবল টু NaCl, মানে হচ্ছে সল্ট। ডিসেন্ডিং লিম্ব পারমিয়েবল টু ওয়াটার, ইমপারমিয়েবল টু NaCl, আর অ্যাসেন্ডিং লিম্ব পারমিয়েবল টু NaCl, ইমপারমিয়েবল টু ওয়াটার। এটা কিন্তু মাথায় রাখতে হবে, এটা হচ্ছে মাথায় রাখতে হবে। সেটা থিন হোক, থিন অ্যাসেন্ডিং লিম্ব হোক, থিক অ্যাসেন্ডিং লিম্ব হোক, এটা মাথায় রাখতে হবে যে কোনটা কোন কার জন্য পারমিয়েবল। তো যেহেতু এখান দিয়ে এবার সাপোজ এবার আমরা মেইন মেকানিজমে চলে আসি। আমরা এবার মেইন মেকানিজমে চলে আসি। সে এইখানে এইখান দিয়ে এই যে ফিল্ট্রেটটা, বাউম্যানস ক্যাপসুলের ফিল্ট্রেটটা এবার পুরো কনসেন্ট্রেশন দিবা, তাহলে কি মাথা বুঝতে পারবে না, লাস্টে খাই হারিয়ে যাবে। ফিল্ট্রেটটা যখন বাউম্যানস ক্যাপসুল দিয়ে এই PCT দিয়ে যখন আমাদের এই কিডনি টিউবিউলে যখন ঢুকলো, এই ফিল্ট্রেটটা নিচের দিকে আসছে, নিচের দিকে আসছে, এবার ঢুকে গেল মনে করো অ্যাসেন্ডিং লিম্বে, এটা ঢুকে গেল। এবার অ্যাসেন্ডিং লিম্ব যেটা হচ্ছে NaCl এর জন্য পারমিয়েবল, তাই কি হবে?
আমাদের ফিল্ট্রেটের ভেতর থেকে NaCl বেরিয়ে যাবে, ফিল্ট্রেটের ভেতর থেকে NaCl বেরিয়ে যাবে। কি জিনিসটা বুঝতে পারলাম? ফিল্ট্রেটের ভেতর থেকে NaCl বেরিয়ে যাবে। এবার আমাকে বলো, তোমার কাছে একটা লবণ জল আছে, তোমার কাছে লবণ আর জলের একটা মিক্সচার আছে, ভালো করে মন দিয়ে তুমি ওইটার থেকে লবণ বের করে দিলা, জল থাকলো, তাহলে সলিউশনটা কনসেন্ট্রেটেড হলো না ডাইলিউট হলো? লবণ বের করে দিলাম তার মানে জল বেড়ে গেল, তার মানে ডাইলিউট হলো। জিনিসটা বুঝলা? তো এরকম ভাবে NaCl এইখান দিয়ে বের হওয়ার জন্য ফিল্টারটা উপরের দিকে যখন যাবে, অ্যাসেন্ডিং লিঙ্ক দিয়ে যখন উপরের দিকে যাবে, ডাইলিউট হতে থাকে, ডাইলিউট হতে থাকে, যত উপরের দিকে যাবে ডাইলিউট হতে থাকে। এবার দেখো, ইন্টারস্টিশিয়াম মাথায় আছে, আমাদের টিউবিউলের বাইরের রিজিয়নটাকেই আমাদের কি বলা হয়? ইন্টারস্টিশিয়াম। এবার NaClটা বেরিয়ে ইন্টারস্টিশিয়ামে চলে আসছে, তাহলে ইন্টারস্টিশিয়ামের মধ্যে লবণ ঢুকে যাচ্ছে। এবার আমাকে বলো, ইন্টারস্টিশিয়ামের কনসেন্ট্রেশন তাহলে কনসেন্ট্রেটেড হবে না ডাইলিউট হবে? যদি লবণ ইন্টারস্টিশিয়ামের মধ্যে ঢুকে যায়, কনসেন্ট্রেটেড হবে। জলের মধ্যে লবণ মিশাচ্ছ, তাহলে কনসেন্ট্রেটেড হবে। তাহলে ইন্টারস্টিশিয়ামের কনসেন্ট্রেশন ধীরে ধীরে হাই হতে থাকে, ইন্টারস্টিশিয়ামের কনসেন্ট্রেশন ধীরে ধীরে, অসমোলারিটি ধীরে ধীরে হাই হতে থাকে, যেহেতু এখান দিয়ে লবণ বেরোতে থাকে। এই জিনিসটা বুঝতে পারলা? তাহলে ইন্টারস্টিশিয়ামের কনসেন্ট্রেশন, ইন্টারস্টিশিয়াম মানে এই যে বাকি ফাঁকা জায়গাটা, এইটার কনসেন্ট্রেশন আমাদের এখন হয়ে গেল হাই, এটার কনসেন্ট্রেশন হাই হয়ে গেল। এইবার কনসেন্ট্রেশন হাই হওয়া মানে কি? এখানে NaCl বেরিয়ে যাচ্ছে, তার মানে এখানে NaCl বেশি, NaCl বেশি, NaCl বেশি মানে ওয়াটার, ওয়াটার কম, সলিউট বেশি মানে সলভেন্ট কম। তাহলে দেখো, এইখানে যে ফিল্ট্রেটটা আছে, যে ফিল্ট্রেটের অসমোলারিটি 300 মিলি অসমোল, এই 300 মিলি অসমোল যখনই এই হাই কনসেন্ট্রেটেড ইন্টারস্টিশিয়ামের মধ্যে যখন ঢুকলো, তখন এইখানে কি হচ্ছে? এখানে হচ্ছে ওয়াটারের কনসেন্ট্রেশন হচ্ছে কি লো, এই যে আমি আগেই করেছি, ওয়াটারের কনসেন্ট্রেশন লো, আর এইখানে ওয়াটারের কনসেন্ট্রেশন হাই, তাই ওয়াটার হাই কনসেন্ট্রেশন থেকে লো কনসেন্ট্রেশনের দিকে বেরিয়ে যায়। বুঝতে পারলাম মেকানিজমটা, জিনিসটা? তাহলে আগে কি করছি? আগে আমি ইউরিন থেকে লবণ বের করে নিচ্ছি, লবণ বের করে আশেপাশে বাইরের যে মিডিয়ামটা, বাইরের মিডিয়ামের কনসেন্ট্রেশনটা হাই করে দিচ্ছি, বাইরের মিডিয়ামের কনসেন্ট্রেশনটা হাই করে দিচ্ছি, আর একটা কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট ক্রিয়েট করছি। কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট কি ক্রিয়েট করছি মানে, ভিতরে ওয়াটারের কনসেন্ট্রেশন হাই, বাইরে ওয়াটারের কনসেন্ট্রেশন লো। আর আমরা জানি ওয়াটার সবসময় হাই কনসেন্ট্রেশন থেকে লো কনসেন্ট্রেশনের দিকে অ্যাবজর্ব হয়ে যায় প্যাসিভলি, প্যাসিভলি মিন্স উইদাউট এক্সপেন্ডিং এনি এনার্জি। বুঝলা? তাহলে এইভাবে দেখো, তাহলে এইখানে আমাদের ফিল্ট্রেটের কনসেন্ট্রেশন ছিল 300 মিলি অসমোল, ওখান থেকে জল বেরিয়ে গেল, জল বেরিয়ে গেলে ওটার কনসেন্ট্রেশন হয়ে যাবে 400 মিলি অসমোল, ওটার কনসেন্ট্রেশন হয়ে যাবে 400 মিলি অসমোল। তখন এখান থেকে NaCl কন্টিনিউ বেরিয়েই যাচ্ছে, কন্টিনিউ এখান থেকে NaCl বেরিয়েই যাচ্ছে। তার জন্য কি হয়, যে ইন্টারস্টিশিয়ামের মধ্যে যত ওপর থেকে নিচের দিকে আসবা কনসেন্ট্রেশন তত বাড়তে থাকে। এইখানে থাকবে 400 মিলি অসমোল, এইখানে থাকবে 600 মিলি অসমোল, এখানে থাকবে 800 মিলি অসমোল, এখানে থাকবে 1000 মিলি অসমোল, একদম নিচের দিকে থাকবে 1200 মিলি অসমোল। কেন? কারণ এখান দিয়ে কন্টিনিউয়াসলি NaCl বেরিয়েই যাচ্ছে, বেরিয়েই যাচ্ছে। আর এই NaCl বের করাটা খুব জরুরি, কারণ কি আমাদের ইন্টারস্টিশিয়ামের অসমোলারিটি হাই রাখতে হবে। অসমোলারিটি হাই রাখা মানে ওয়াটারের কনসেন্ট্রেশন কম রাখতে হবে, ওয়াটারের কনসেন্ট্রেশন কম থাকলেই হাই থেকে লো এর দিকে ওয়াটার অ্যাবজর্ব হবে, না হলে ইউরিন থেকে ওয়াটার অ্যাবজর্ব হবে না।
এটুকুনি বুঝতে পারলা? ক্লিয়ার? তাহলে দেখো, এই যে 400 মিলি অসমোলের, তাহলে দেখো এইখানে যে 300 মিলি অসমোলের যে ফিল্ট্রেটটা ছিল, ওটা যখনই আমাদের এই যে মানে হাই অসমোলারিটির ইন্টারস্টিশিয়ামের মধ্যে যখন ঢুকলো, আমরা জানি যে ডিসেন্ডিং লিম্ব ইজ পারমিয়েবল টু ওয়াটার, তাই এখান দিয়ে ওয়াটার বেরিয়ে গেল, অসমোলারিটি বেড়ে গেল। এবার এই 400 মিলি অসমোলের ইউরি ফিল্ট্রেটটা যখন এইখানে আসবে, 400 মিলি অসমোলের ফিল্ট্রেটটা যখন এই জায়গাটায় আসবে, দেখো তো এই জায়গাটায় অসমোলারিটি কত ইন্টারস্টিশিয়ামের? 600। তার মানে কি এখানে আবার ওয়াটারের কনসেন্ট্রেশন কমে গেল। তার মানে এখানে ওয়াটারের কনসেন্ট্রেশন হাই, এখানে লো। আবার এখান থেকে ওয়াটার বেরিয়ে আসবে, বেরিয়ে এসে এটা কত হয়ে যাবে? এটা 400 থেকে কতক্ষণ এই এক্সটেন্সটা হবে? যতক্ষণ দুই সাইডেই অসমোলারিটি সেম না হয়ে যাচ্ছে, মানে এটা যখন 600 হয়ে যাবে তখন এটা স্টপ হয়ে যাবে। তাহলে এখানেও 600 হয়ে গেল, এখানেও 600 হয়ে গেল। এবার এই 600 অসমোলারিটির ফিল্ট্রেটটা যখন এইখানে যখন আসবে, এইখানে যখন আসবে, তখন এই রিজিয়নে ইন্টারস্টিশিয়ামের অসমোলারিটি কত আবার? 800। তার মানে এখানে আবার ওয়াটারের কনসেন্ট্রেশন আবার কম, এইখানে ওয়াটারের কনসেন্ট্রেশন বেশি, এখান থেকে আবার ওয়াটার বেরোবে। কতক্ষণ ওয়াটার বেরোবে? যতক্ষণ না এই 600 এর ফিল্ট্রেটটা কতক্ষণ 800 না হয়ে যাচ্ছে। 800 হলো। সেম ওয়েতে এইটা যখন 800 এরটা যখন আবার এইখানে আসবে, 800 এরটা যখন এখানে আসবে, তখন এইখানে অসমোলারিটি কত ইন্টারস্টিশিয়ামের? 1000। তাহলে আবার ওয়াটারের কনসেন্ট্রেশন কম, আবার এখান থেকে ওয়াটার বেরোবে। বেরোলো মানে কি এখানে আবার কনসেন্ট্রেশন 800 থেকে বেশি হয়ে এখানে আবার 1000 হয়ে গেল, তখন আবার স্টপ হয়ে যাবে। তো এরকম করে তারপরে যখন একদম নিচের দিকে যাবে, এই জায়গাটায় হচ্ছে আমার 1000 অসমোলারিটির ফিল্ট্রেটটা আসলো, কিন্তু এই জায়গাটায় অসমোলারিটি কত আমাদের? 1200। আবার এখান থেকে ওয়াটার বেরিয়ে যাবে, আর 1000 অসমোলারিটির যে ফিল্ট্রেটটা, ওইটার কনসেন্ট্রেশন হয়ে যাবে 1200। তাহলে এখানেও 1200 হলো, এখানেও আবার 1200 হলো। ক্লিয়ার এইটুকুনি? ক্লিয়ার তো এইটুকুনি? তাহলে এইভাবে আমরা ওয়াটারকে বাইরে, এই যে ইউরিনের ওয়াটারকে বাইরে কিডনির মধ্যে নিয়ে নিচ্ছি। আচ্ছা, এইবার যখন এই 1200 মিলি অসমোলের ফিল্ট্রেটটা যখন এই যে অ্যাসেন্ডিং লিম্বে ঢুকলো, অ্যাসেন্ডিং লিম্বে যখন ঢুকলো, আবার আমরা কি জানি? অ্যাসেন্ডিং লিম্ব আবার পারমিয়েবল টু NaCl, ইমপারমিয়েবল টু ওয়াটার। তাহলে এখান দিয়ে কিন্তু আর ওয়াটার আর বেরোতে পারবে না, এখান দিয়ে এবার আমরা আগেই ডিসকাস করেছি এখান দিয়ে NaCl বেরোবে। আর NaCl বের করাটা খুবই ইম্পর্টেন্ট, কারণ আমাদের ইন্টারস্টিশিয়ামের কনসেন্ট্রেশন সবসময় হাই রাখতে হবে। লবণ বেশি থাকলেই মানে জল বেশি, জল কম, তাহলেই জলের অ্যাবজর্পশনটা হবে ডিসেন্ডিং লিম্বে। বুঝতে পারলাম? তাহলে এবার দেখো 1200 মিলি অসমোলের এই ফিল্ট্রেটটা যখন আমাদের ইয়েতে ঢুকলো, অ্যাসেন্ডিং লিম্বে ঢুকলো, এবার এইদিকে দেখো। হুম, এটা রেড কালার। তাহলে এখানে 1200 মিলি অসমোলের ফিল্ট্রেটটা এখানে আসলো, কিন্তু এই জায়গাটার, এই জায়গার এই ভিতরের রেসপেক্টে, মানে অ্যাসেন্ডিং লিম্বের ভেতরের রেসপেক্টে, এই জায়গাটা ইন্টারস্টিশিয়ামের অসমোলারিটি কত? 1000। তাহলে কি আমাকে আবার এটা ম্যাচ করাতে হবে, কিন্তু এই জায়গাটা দিয়ে তো আর H2O বেরোতে পারবে না। এই জায়গাটা তো ইমপারমিয়েবল টু H2O, তাহলে এখান দিয়ে কি বের করতে হবে? NaCl বের করতে হবে। এখান দিয়ে NaCl বেরোতে থাকবে, যেটা আমি আগেই ডিসকাস করলাম। কতক্ষণ NaCl বেরোবে? যতক্ষণ না বোথ সাইডে ইকুয়াল হচ্ছে, মানে এখানেও যখন 1000 হয়ে যাবে, এখানেও 1000 হয়ে গেল। আবার এই 1000 অসমোলারিটির ফিল্ট্রেটটা যখন এইখানে আসবে, এইখানে যখন আসবে, তখন আবার এই জায়গাটার অসমোলারিটি কত? ইন্টারস্টিশিয়ামের 800।
তো এখান দিয়ে আবার NaCl বেরোবে, এই যে আবার এখানে NaCl বেরিয়ে গেল, বেরিয়ে কতক্ষণ বেরোবে, যতক্ষণ না এটা 1000 থেকে 800 হচ্ছে। আবার 800 এর ফিল্টারটা যখন এই জায়গাটায় আসবে, যখন এই জায়গাটায় আসবে, এইটার অসমোলারিটি আর ইন্টারস্টিশিয়ামের অসমোলারিটি কত, ডিফারেন্স কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট দেখা যাচ্ছে, এখানে 800 এখানে 600। তাহলে আবার ওটাকে ম্যাচ করানোর জন্য কি করতে হবে, এখান থেকে আবার NaCl বেরিয়ে যাবে, বেরিয়ে কতক্ষণ বেরোবে, যতক্ষণ না এটাও ভিতরেও যতক্ষণ না 600 হয়ে যাচ্ছে। বুঝতে পারছো তো জিনিসটা? কিন্তু এখানে এখানে অসমোলারিটি ম্যাচ করানো হচ্ছে NaCl বের করে, আর আমরা জানি লবণ বের করে দিলে ভিতরের কনসেন্ট্রেশন কমতে থাকবে, জল বেড়ে যাচ্ছে। লবণ বের করে দেওয়া মানেই কি জল বেড়ে যাওয়া, আর জল বেড়ে যাওয়া মানেই কি ডাইলিউট হওয়া। ডাইলিউট, এই যে দেখো 1000 থেকে 800, 800 থেকে 600, মানে পাতলা হচ্ছে, ডাইলিউট হচ্ছে। এই 600 অসমোলারিটির ফিল্ট্রেটটা যখন এই জায়গাটায় আসবে, এবার এইটার রেসপেক্টে ইন্টারস্টিশিয়ামের অসমোলারিটি দেখো 400, তাহলে এখান থেকে আবার NaCl বেরোবে, কতক্ষণ বেরোবে, যতক্ষণ না এটা 400 হয়ে যাচ্ছে। তো এরকম করে NaCl বেরোতে বেরোতে, NaCl বের হতে হতে অসমোলারিটি, এই যে ডিস্টাল কনভলিউটেড টিউবিউলে যখন ফিল্ট্রেটটা আসে, অসমোলারিটি 200 মিলি অসমোলে পৌঁছায়, যেটা আমাদের বডির অসমোলারিটির থেকেও কম। আর এইটা কিন্তু যারা নিট দিচ্ছ তাদের জন্য এই জায়গাটা ইম্পর্টেন্ট। তোমাকে এমন একটা কোয়েশ্চেন করবে যে ইন হুইচ রিজিয়ন অফ নেফ্রন দ্য অসমোলারিটি ইজ লোয়ার দ্যান দ্য বডি ফ্লুইড, সেটা হচ্ছে ডিস্টাল কনভলিউটেড টিউবিউল। হুম। এইবার এই 200 মিলি অসমোলের ফিল্ট্রেটটা যখন আমাদের কালেক্টিং ডাক্টে যখন ঢুকলো, কালেক্টিং ডাক্টে যখন ঢুকলো, তখন এইখানে দেখো 200 মিলি অসমোল, এই যে 200 মিলি অসমোল, কিন্তু ইন্টারস্টিশিয়ামে কত, 400 মিলি অসমোল। তাহলে কি হবে যে এখান থেকে আবার ওয়াটার বেরোতে থাকবে, এখান থেকে আবার ওয়াটার বেরোতে থাকবে, আর একটা সলিউশন থেকে জল বের করে নিচ্ছি, সলিউট রেখে দিচ্ছি, মানে লবণ থেকে যাচ্ছে জল বেরিয়ে যাচ্ছে, তার মানে কি ঘন হবে, তাই কি না, কনসেন্ট্রেটেড হতে থাকবে। তাহলে 200 কতক্ষণ, এটা কতক্ষণ হবে, যতক্ষণ না এটা 400 হয়ে যাচ্ছে। সেম এই 400টা যখন এই যে 600 এর জায়গাটাতে আসবে, এই যে এই জায়গাটাতে, তখন আরো জল বেরোবে, কতক্ষণ বেরোবে, যতক্ষণ না এটা 600 হয়ে যাচ্ছে। তারপরে এই 600টা যখন এই জায়গাটায় আসবে, মানে যেই জায়গাটায় আমাদের 800 আছে, সে আবার ওটা থেকে জল বেরিয়ে যাবে, কতক্ষণ জল বেরোবে, যতক্ষণ না এটা 800 হচ্ছে। সেম ওয়েতে আবার এইখানটাতে জল বেরিয়ে এখানে 1000 হয়ে যাবে, এখানে 1000 হয়ে যাবে, আর একদম নিচের দিকে কত হয়ে যাবে, 1200 হয়ে যাবে জল বেরোতে বেরোতে। এরকম করে আমরা দেখো কত অসমোলারিটির ইউরিন বানাচ্ছি, 1200 অসমোলারিটির ইউরিন আমরা বানাচ্ছি, 1200 মিলি অসমোল পার লিটারের অসমোলারিটির আমরা ইউরিন বানাচ্ছি, যেটা হচ্ছে হাইলি কনসেন্ট্রেটেড। তাহলে যদি তোমাকে বলে আমাদের বডি ফ্লুইডের, এই যে আমাদের বডি ফ্লুইডের কনসেন্ট্রেশনের থেকে আমাদের ইউরিনের কনসেন্ট্রেশন কত টাইম বেশি, কি বলবা? বডি ফ্লুইডের কনসেন্ট্রেশন কত, 300, আর ইউরিনের কনসেন্ট্রেশন কত, 1200, তাহলে কত টাইমস হলো, 4 টাইমস বেশি। আর এটা খুব ইম্পর্টেন্ট, এই কোশ্চেনটা জিজ্ঞাসা করে। এবার আমরা আরো একটা জিনিস করে ইন্টারস্টিশিয়ামের, অসমোলারিটি আরো একটা জিনিস করে করতে পারি। আরো একটা, এই যে আমাদের এক সেকেন্ড, এই জায়গাটা আবার, হ্যাঁ, আমাদের ইন্টারস্টিশিয়ামের অসমোলারিটি হাই রাখার জন্য আমরা তো এইদিকে NaCl বের করে হাই করছি। আরো একটা প্রসেস আছে, সেটা আমি বলছি। আমরা আমরা আগেও এটা ডিসকাস করেছি যে কালেক্টিং ডাক্ট থেকে একটু ইউরিয়াও বের হয়ে যায়, বলেছিলাম না একদম শুরুতে, যে আমরা কিন্তু গোটা ইউরিয়া ইউরিন দিয়ে বের করি না, একটু ইউরিয়া আমরা কিডনির মধ্যে রেখে দিই।
তো NaCl যেরকম একটা সল্ট, ইউরিয়াও ওরকম একটা সল্ট। তো এইখান থেকে ইউরিয়া NaCl বেরোচ্ছে, কালেক্টিং ডাক্ট থেকে ইউরিয়া বেরোচ্ছে। তার মানে কি ইন্টারস্টিশিয়ামের কনসেন্ট্রেশন আমরা হাই করে দিলাম। হাই করে দিলাম মানে কি ওয়াটারের কনসেন্ট্রেশন লো হয়ে গেল। তাই জন্য এখান হাই কনসেন্ট্রেশন থেকে লো কনসেন্ট্রেশনের দিকে ওয়াটার বেরিয়ে যাবে। এইভাবেও স্যার এই ইউরিয়াটা কি আমাদের কিডনির মধ্যেই থেকে যাবে? না, থাকবে না। পরে পরে এই ইউরিয়াটা আমরা আবার এই ডিসেন্ডিং সরি অ্যাসেন্ডিং লিম্বে অ্যাবজর্ব করে নিই। মানে এই ইউরিয়াটা এইরকম সার্কুলেশন হতেই থাকে। এই যে এই ইউরিয়াটা এইরকম, এটা সব থেকে ভালো হবে আমি যদি ব্ল্যাক দিয়ে করি। এই যে এই ইউরিয়াটা, এই স্মল অ্যামাউন্ট অফ ইউরিয়া এখানে সার্কুলেশন হতেই থাকে। এই যে এইভাবে এইখানে এরকম করে সার্কুলেশন হতেই থাকে। ওটা কোনো ম্যাটার না, ওটা ইভেনচুয়ালি মনে করো আগের ইউরিয়াটা বেড়ে গেল, পরে আবার ইউরিয়া অ্যাবজর্ব হলো, ওটা আবার বেড়ে গেল, পরে আবার ইউরিয়া অ্যাবজর্ব হলো। এরকম করে সার্কুলেশন ওয়েতে এটা চলতে থাকে। ওটা কোনো ম্যাটার না, ওই ইউরিয়াটা থাকে না আমাদের বডি, বের করে দিই। পরে আবার ইউরিয়াকে টেনে নিয়ে আবার কনসেন্ট্রেশন হাই করি। ঠিক আছে, ওটাতে চিন্তার কিছু নেই। তো এবার এখানে জিনিসটা কি ইন্টারেস্টিং কি নাকি কঠিন? হুম। স্যার, হ্যাঁ। 200 পরেরটা তো দেওয়া নেই। 200 না দেওয়া নাই, কিন্তু আমি বলে দিলাম তো রেকর্ডিং হচ্ছে, চিন্তা নাই। এবার এইখানে ছোট ছোট কিছু ম্যাটার আছে যেটা আমি এখন বলবো। সেটা হচ্ছে এর বাইরে আরেকটু কিছু জিনিস আমাদের লাগবে। কি জিনিস লাগবে? যে আমরা দেখছি যে থিন অ্যাসেন্ডিং লিম্ব, এই যে এখানে থিন অ্যাসেন্ডিং লিম্ব, এই যে যেটা উপরের দিকে যাচ্ছে এই পার্টটা, এখানেও NaCl অ্যাবজর্ব হচ্ছে। আবার থিক অ্যাসেন্ডিং লিম্ব, এই যে এই পার্টটা যেটা উপরের দিক এখানেও NaCl অ্যাবজর্ব হচ্ছে। কিন্তু এখানে ডিফারেন্স এইটাই, মনে রাখবা যে এইখানে থিন অ্যাসেন্ডিং লিম্বের মধ্যে, থিন অ্যাসেন্ডিং লিম্বের মধ্যে NaCl অ্যাবজর্ব হয় প্যাসিভলি। প্যাসিভলি মানে কোনো এনার্জি ছাড়াই। কিন্তু থিক অ্যাসেন্ডিং লিম্বে NaCl অ্যাবজর্ব হয় অ্যাক্টিভলি, মানে এনার্জি ATP খরচ করে অ্যাক্টিভলি। তো এতক্ষণ ধরে আমরা কি বললাম? এতক্ষণ ধরে আমরা পড়লাম হচ্ছে কাউন্টার কারেন্ট মাল্টিপ্লায়ার। কাউন্টার কারেন্ট মাল্টিপ্লায়ার করলাম, কাউন্টার কারেন্ট এক্সচেঞ্জার এখনো পড়িনি। এটাকে মাল্টিপ্লাই কেন বলছি? কারণ হচ্ছে এই যে ফিল্ট্রেটটা, এই যে ফিল্ট্রেটটা যখন নিচের দিকে যাচ্ছে ওর কনসেন্ট্রেশন মাল্টিপ্লাই হচ্ছে, 400, 600, 800, 1000, 1200 মাল্টিপ্লাই হচ্ছে। ডিসেন্ডিং লিম্বেও হচ্ছে, আবার অ্যাসেন্ডিং লিম্বেও দেখো 400, 600, 800, 1000, 1200 এখানেও মাল্টিপ্লাই হচ্ছে। আবার ইন্টারস্টিশিয়ামের মধ্যেও দেখো 400, 600, 800, 1000, 1200 এইখানেও মাল্টিপ্লাই হচ্ছে। মানে যত মেডুলার যত ডিপের দিকে যাবা, তোমার কনসেন্ট্রেশন ধীরে ধীরে বাড়তে থাকবে, মাল্টিপ্লাই হতে থাকবে। তাই এটাকে বলে কাউন্টার কারেন্ট মাল্টিপ্লায়ার। এটা কাউন্টার কারেন্ট মেকানিজমের ফার্স্ট পার্ট, যেটা আমি দেখলাম শুধুমাত্র হেনলিজ লুপের মধ্যে আর এই যে ইন্টারস্টিশিয়ামের মধ্যেই কিন্তু হলো। এবার আমরা দেখব কাউন্টার কারেন্ট এক্সচেঞ্জার। কাউন্টার কারেন্ট এক্সচেঞ্জারে এইবার আমাদেরকে নিতে হবে হচ্ছে এই যে ভাষার একটাকে নিতে হবে, ভাষার একটা। এটা তো ভুলেই গেছিলাম।
বুঝলে চলবে না, ভাষার একটা এবার নিতে হবে। এক্সচেঞ্জার, এক্সচেঞ্জার মিন্স, দেখো, যেই এনএসিএলটা যেই এনএসিএলটা আমার ইন্টারস্টিশিয়ামে আসলো, কোথার থেকে, ফিল্ট্রেট থেকে, ফিল্ট্রেট থেকে এনএসিএল এ আসলো, সেইটা আবার ব্লাডের মধ্যে অ্যাবজর্ব হয়ে যাবে, সেইটা ভাসার একটার ব্লাডের মধ্যে অ্যাবজর্ব হয়ে যাবে। এক্সচেঞ্জ, কাউন্টার কারেন্ট এক্সচেঞ্জার। এবার তাহলে ওটা আহ হেনলির লুপের মানে কিডনি টিউবিউল থেকে ইন্টারস্টিশিয়াম, ইন্টারস্টিশিয়াম থেকে ভাসার একটার ব্লাড এক্সচেঞ্জ হচ্ছে। তা এটার জন্য আবার কি হয় দেখো, এটার জন্য আবার এটারও কনসেন্ট্রেশনের এই ব্যাপার। এখানে আমাদের ব্লাডের কনসেন্ট্রেশন কত, 300 মিলি অসমোল। তাহলে এই পার্টটাতে যদি আমাদের এখানে মনে করো 300 মিলি অসমোলের ব্লাড ঢুকছে, হ্যাঁ, কিন্তু এই এই রিজিয়নে ইন্টারস্টিশিয়ামের অসমোলারিটি কত, 400। তাহলে ওটাকে ম্যাচ করার জন্য এইখানে এনএসিএলটা যেটা ইন্টারস্টিশিয়ামে এসেছিল ওটা এবার ব্লাডের মধ্যে ঢুকে যাবে। তাহলে ব্লাডের মধ্যে লবণ ঢুকছে, ব্লাডের মধ্যে সলিউট ঢুকছে, লবণ ঢুকছে, তাহলে ব্লাডের কনসেন্ট্রেশন কনসেন্ট্রেটেড হবে না ডাইলিউট হবে? লবণ মিশাচ্ছ জলের মধ্যে, কনসেন্ট্রেটেড হবে না ডাইলিউট হবে? কনসেন্ট্রেটেড হবে। তাহলে এটা 300 থেকে কত, কত হবে আইডিয়া করে বলো তো দেখি। এই তো এইটার সাথেই ম্যাচ করাতে হবে, কত হবে, 400 মিলি অসমোল হবে। আরো নিচের দিকে যাও, ওই একই ব্যাপার, এই যে এখানে 600, তাহলে আরো এখান থেকে এনএসিএল আরো এখান থেকে ঢুকবে, সরি এইটা না করে এখান থেকে তো করাই আছে, এখান থেকে এনএসিএল এক্সচেঞ্জ হয়ে আবার এখানে ঢুকবে, এটা 600 হবে। আবার এনএসিএল এখান থেকে এখানে ঢুকবে, এই জায়গাটা কত হবে, 800 হবে, সেম সেম ওয়েতে। আবার এখান থেকে আহ এনএসিএল, এই যে এনএসিএল আবার ওয়াটার ব্লাডের মধ্যে ঢুকবে, কত হবে, 1000 হবে। আবার এইখান থেকেও এখানেও আরো ঢুকতে থাকবে, আলটিমেটলি কত হবে, 1200 হবে। 1200 হয়ে গেল ব্লাডের মধ্যে, ভাসার একটার ব্লাডের মধ্যে। এইবার এইখানে তো ব্লাডটা নিচের দিকে আসছে, এখানে ব্লাডটা নিচের দিকে আসছে, কিন্তু এই রিজিয়নে ব্লাডটা যাবে ওপরের দিকে, মানে মানে কি কাউন্টার কারেন্ট। তো এই জায়গাটায় আবার অন্য ম্যাটার ঘটবে, যখন আহ যখন ওপরের দিকে উঠবে, যখন ওপরের দিকে উঠবে, তখন কি ওয়াটারের এক্সচেঞ্জ হবে, কি ওয়াটারের এক্সচেঞ্জ হবে, কিছু কিছু ভাবনার কিছু নাই। এই যে যে ওয়াটারটা আমাদের ইন্টারস্টিশিয়ামে অ্যাবজর্ব হয়েছিল, এই যে আমাদের ডিসেন্ডিং লিম্বে তো ওয়াটার অ্যাবজর্ব হয়, এই যে ওয়াটার অ্যাবজর্ব হয়েছিল, তাই কি না, সেই ওয়াটারটা আবার ঢুকবে হচ্ছে আমাদের ভাসারেক্টার ব্লাডের মধ্যে। তাহলে এবার জলের এবার মনে করো সল্ট অ্যান্ড ওয়াটারের সলিউশনের মধ্যে তুমি ওয়াটার ঢালছো, তুমি শরবতের মধ্যে সল্ট ওয়াটারের সলিউশনের মধ্যে জল ঢালছো এবার। তাহলে জল দিলে ওই সলিউশনটা কনসেন্ট্রেটেড হবে না ডাইলিউট হবে? ডাইলিউট হবে। তাহলে একই রকম, এই যে 1200 যখনই এখানে যাবে ওয়াটার ঢুকবে, ওটা হয়ে যাবে এইটার অসমোলারিটির সাথে ম্যাচ করবে, কত হয়ে যাবে, 1000 হয়ে যাবে। আরো যখন উপরের দিকে উঠবে আরো ওয়াটার ঢুকবে, 800 হবে। আরো উপরের দিকে উঠবে আরো ওয়াটার, এই যে এই ইন্টারস্টিশিয়ামের ওয়াটার এক্সচেঞ্জ হয়ে এবার ভাসারেক্টর মধ্যে ঢুকলো, তাহলে আবার 600 হবে। আর আবার উপরের দিকে উঠবে আরো ওয়াটার ঢুকবে, আবার 400 হবে। আলটিমেটলি আমাদের বডি ফ্লুইড মানে ব্লাডের যা অসমোলারিটি, 300 মিলি অসমোলের ব্লাড হয়ে আবার বেরিয়ে যাবে। তাহলে ব্লাডের অসমোলারিটি শুধুমাত্র এই যে এইটুকুনি রিজিয়নটাতে একটু চেঞ্জ হচ্ছে, কিন্তু আলটিমেটলি কিন্তু ওটা আমরা কনস্ট্যান্টই রাখি, 300 মিলি অসমোলারিটির ব্লাডই রাখি আমরা। তাহলে এই পার্টটা ছিল এক্সচেঞ্জার, যে ইউরিনের ইউরিনের ওয়াটারটা ইউরিনের ওয়াটারটা আমরা ইউরিন থেকে বের করে ইন্টারস্টিশিয়াম, ইন্টারস্টিশিয়াম থেকে বের করে ব্লাডে রেখে দিলাম, মানে বডির মধ্যেই রেখে দিলাম। তার জন্য এই জায়গাটাতে এই জায়গাটাতে ব্লাডের কনসেন্ট্রেশন বাড়াতে হলো, কিভাবে বাড়ালাম, এনএসিএল কে ঢুকিয়ে বাড়ালাম। এই যে এনএসিএল ঢুকছে, ব্লাডের কনসেন্ট্রেশন বাড়ছে, বাড়ছে, বাড়ছে। কার থেকে বাড়ছে, ইন্টারস্টিশিয়ামের থেকে বাড়াচ্ছি। বাড়ালেই তাহলে ইন্টারস্টিশিয়ামের জলটা ব্লাডের মধ্যে ঢুকে যাবে, ইন্টারস্টিশিয়ামের জলটা ব্লাডের মধ্যে ঢুকে যাবে। কি বুঝতে পারলা জিনিসটা? এটা ছিল কাউন্টার কারেন্ট এক্সচেঞ্জার।
তাহলে কাউন্টার কারেন্ট মাল্টিপ্লায়ার অ্যান্ড কাউন্টার কারেন্ট এক্সচেঞ্জার। স্যার, বলো। যখন বেশি জল খায় তখন কি অক্সিলারিটি বেশি থাকে? যখন না অসমোলারিটি বেশি মানে কনসেন্ট্রেটেড সলিউশন। তার মানে অক্সিলারিটি কম থাকে। হ্যাঁ, অসমোলারিটি কম থাকে। কনসেন্ট্রেশন অসমোলারিটি বেশি মানে হচ্ছে তোমার কনসেন্ট্রেটেড সলিউশন, অসমোলারিটি কম মানে তোমার হচ্ছে ডাইলিউট সলিউশন। জল খেলে অক্সিলারিটি, বেশি জল খেলে অক্সিলারিটি কম থাকবে। হ্যাঁ, বেশি জল খেলে অসমোলারিটি কম থাকে। তো এইখানে একটা ছোট্ট ট্রিক আমি বলে দিচ্ছি। হ্যাঁ, ছোট্ট ট্রিক আমি বলে দিচ্ছি। যখনই নিচে নামবে, যখনই নিচে নামবে, ধরে নাও পাহাড় থেকে নিচে আসছে নদী। রিভার তো পাহাড় থেকে ওপর থেকে তৈরি হয়ে নিচের দিকে নামে, তাই না? রিভারের মধ্যে কি থাকে? ওয়াটার। তাই যখনই তুমি নিচে নামবে ওয়াটারের অ্যাবজর্পশন হবে, আর যখনই ওপরে উঠবে NaCl এর অ্যাবজর্পশন হবে। এই যে দেখো, এই যে এইখানে দেখো, এই যে নিচে আসছে, এই যে ওয়াটারের অ্যাবজর্পশন হচ্ছে। আর এই যে ওপরে উঠছে তখন NaCl এর অ্যাবজর্পশন হচ্ছে। বুঝতে পারলাম? যখনই নিচে নামবে ওয়াটারের অ্যাবজর্পশন, ওপরে উঠলে NaCl এর অ্যাবজর্পশন। কার ক্ষেত্রে? হেনরির লুপের ক্ষেত্রে। কিন্তু ভাসার একটার ক্ষেত্রে এটা উল্টা। ভাসার একটার ক্ষেত্রে নিচে নামলে NaCl এর অ্যাবজর্পশন হচ্ছে, ওপরে উঠলে আবার ওয়াটারের অ্যাবজর্পশন হচ্ছে। ভাসার একটাতে এটা খালি উল্টা, মনে রাখবে। ঠিক। অনেক সময় হয় কি, NCERT তে লেখা নাই বাট ছবির মধ্যে আছে। যখন যেহেতু এখান থেকে NaCl অ্যাবজর্ব হচ্ছে, তো একটু জল এখান থেকে বেরো হয়ে যায়। এখান থেকে একটু জল বেরিয়ে যায়। ব্লাডের থেকে একটু জল বের করে দিয়েও আমরা কিন্তু কনসেন্ট্রেশনকে হাই করি। 400 থেকে 600, 600 থেকে 800। আমরা ভাসার একটা থেকে ওয়াটারও বের করে দিয়ে কিন্তু, ওয়াটারকে বের করে দিয়েও কিন্তু কনসেন্ট্রেশনকে হাই করি। জল বের করে দেওয়া মানে কি? কনসেন্ট্রেশন হাই করে দেওয়া। আবার আহ এই যে এই রিজিয়নটা থেকে ভাসার একটার এই রিজিয়ন থেকে ওয়াটারের অ্যাবজর্পশন হচ্ছে, আবার আমরা NaCl কে বাইরেও বের করে দিতে পারি। NaCl মানে লবণকে বাইরে বের করে দেওয়া মানে কি? ডাইলিউট করে দেওয়া। এই যে 1000 থেকে 800, 800 থেকে 600, 600 থেকে 400, দুই দিক থেকে, একদিক থেকে জলও ঢুকছে, একদিক থেকে লবণ বেরও হয়ে যাচ্ছে, মানে ডাইলিউট হচ্ছে মোট কথা। আলটিমেটলি 300 মিলি অসমোল হবে। তাহলে এইবার জিনিসটা দেখো, এবার ম্যাচ খালো। নিচের দিকে নামলে ওয়াটার অ্যাবজর্ব হবে, উপরের দিকে উঠলে NaCl অ্যাবজর্ব হবে। এই যে NCERT ছবিটা দেখাচ্ছি। NCERT তে কি করেছে, এই যে ভাষার একটা যে জায়গাটা না, এটা এই যে ভাষার একটা এই যে এই জায়গাটা আলাদা করে দেখিয়েছে, কিন্তু আলাদা করে দেখালে এটা বুঝতে একটু অসুবিধা হয়। কিন্তু ইমাজিন করো এই জায়গাটা, ইমাজিন করো হচ্ছে এই জায়গাটা এইখানে নিয়ে বসিয়ে দিলাম। ভাষার একটাটাকে এইখানে নিয়ে বসিয়ে, একটু বড় করে দিই, এই জায়গাটায় এবার বসিয়ে দিলাম। তাহলে এবার জিনিসটাকে ইমাজিন করতে পারবো। বুঝতে পারলাম? ভাষার একটাটাকে এইখান থেকে বের করে এইখানটাতে সাইমালটেনিয়াসলি প্যারালালি ভাবো, তাহলেই জিনিসটা হবে। NCERT তে দুটো সেপারেট করে দেখিয়েছে, তো সেই জন্য একটু অসুবিধা হবে। তাহলে দেখো, এই যে প্রথমে আমরা হেনলির লুপের মধ্যে দেখে নিই। এই যে হেনলির লুপের মধ্যে নিচের দিকে নামছে, ওয়াটার অ্যাবজর্ব হচ্ছে। উপরের দিকে উঠছে, NaCl অ্যাবজর্ব হচ্ছে, NaCl অ্যাবজর্ব হচ্ছে, NaCl অ্যাবজর্ব হচ্ছে। আবার ভাষার একটার মধ্যে দেখো, নিচের দিকে নামছে, এই যে ওয়াটার অ্যাবজর্ব হচ্ছে। বুঝতে পারলাম? আবার উপরের দিকে উঠছে, এই যে NaCl অ্যাবজর্ব হচ্ছে, এই যে NaCl অ্যাবজর্ব হচ্ছে। তো যখন নিচের দিকে নামবে ওয়াটার অ্যাবজর্ব হবে, NaCl আবার এর ভিতরে ঢুকবে। তার মানে কি? জল বেরোচ্ছে, লবণ ঢুকছে, মানে 400 থেকে 600।
অসমোলারিটি বাড়ছে, কনসেন্ট্রেশন বাড়ছে। জল বের করে দেওয়া মানেই কনসেন্ট্রেশন বাড়ানো। তো এইটাই হচ্ছে কাউন্টার কারেন্ট এক্সচেঞ্জার আর কাউন্টার কারেন্ট মাল্টিপ্লায়ার। এইটার একটা স্ক্রিনশট পাঠিয়ে দিব, এমনি তো ভিডিও রেকর্ডিং হচ্ছেই। এটা বাড়িতে গিয়ে আবার দেখো দেখো, কারণ জিনিসটা একটু কমপ্লেক্স। আর একটা জিনিস, NaCl এর অ্যাবজর্পশন কোথায় অ্যাক্টিভলি কোথায় প্যাসিভলি ওটা তো বলেই দিলাম। ওয়াটারের অ্যাবজর্পশন কিন্তু অলওয়েজ প্যাসিভ। ওয়াটারের অ্যাবজর্পশন অলওয়েজ প্যাসিভলি হবে, ওখানে কোনো এনার্জি টেনার্জি লাগবে না। সো এবার মার্কিংটা আমরা করে নিই। ফাইনাল ইউনিট যে অসমোলারিটি কত? হুম, ফাইনাল 1200। 1200 মিলি অসমোল, যেটা ফাইনালি আমরা দেখলাম। এই যে, এই যে দেখো এখানে, এই যে 1200, ঠিক তো? 1200 মিলি অসমোল। এর থেকে যদি কম হয়, অসমোলারিটি কম হওয়া মানে কি জল বেশি, তার মানে ভাববা কোনো ডিজিজ হয়েছে। ডায়াবেটিস ইনসিপিটাস। ডায়াবেটিস ইনসিপিটাস। যদি ইউরিয়া বেশি থাকে, তার মানে ভাববা যে ডায়াবেটিস মেলিটাস। তাহলে দেখো, উম প্রথমে মার্কিং করা হচ্ছে এই যে এখান থেকে কারেন্ট প্যাটার্ন, এই যে প্যাটার্ন পর্যন্ত এত অব্দি একটা মার্কিং করো। কাউন্টার কারেন্ট কেন বলে সেইটা। আচ্ছা, তারপরে দা প্রক্সিমিটি। এই যে প্রক্সিমিটি মানে কি, তোমার হচ্ছে কাছাকাছি থাকা। কারা কাছাকাছি থাকে? হেনলিজ লুপ আর ভাসারেক্টা। হেনলিজ লুপ আর ভাসারেক্টার প্রক্সিমিটি মানে এদের কাছাকাছি থাকা, অ্যাজ ওয়েল অ্যাজ কাউন্টার কারেন্ট ইন দেম হেল্প ইন মেনটেনিং অ্যান্ড ইনক্রিজিং অসমোলারিটি টুয়ার্ডস দ্য ইনার মেডুলা। মানে যত নিচের দিকে যাবা, তত ইনার মেডুলার ইনার, মানে মেডুলার যত ডিপে যাবা অসমোলারিটি বাড়তে থাকবে। কত? 300 থেকে কত চলে যাবে? 1200। সব জায়গাতে, সব জায়গাতে। তোমার সেটা তোমার হেনলি লুপের মধ্যেও 300 থেকে 1200, সেটা অ্যাসেন্ডিং লিম্বে হোক বা ডিসেন্ডিং লিম্বে হোক, 300 থেকে 1200। বা ভাষার একটাতেও 300 থেকে 1200, উপর থেকে নিচে নামার সময়, বা নিচ থেকে উপরে নামার সময় 300 থেকে 1200। ইভেন ইন্টারস্টিশিয়ামের মধ্যেও 300 থেকে 1200। এই যে ইন্টারস্টিশিয়ামের মধ্যেও 300 থেকে 1200, মানে যত ডিপের দিকে যাচ্ছ অসমোলারিটি তত বাড়ছে সব রিজিয়নে। এনসিইআরটির ছবিটাই কিন্তু আসবে পরীক্ষায়, মানে লেভেলিং টেবিলিং বা ওটা দিয়ে কোনো কোয়েশ্চেন দিলে। আমার ছবিটা আসবে না। তো এটা মার্কিং করা হচ্ছে এই যে এতটা। সেই ইনার মেডুলা, দিস গ্রেডিয়েন্ট ইজ মেইনলি কজড বাই NaCl অ্যান্ড ইউরিয়া। এই যে আমি তোমাদেরকে বুঝালাম, এই যে এখান থেকে NaCl বেরোচ্ছে, এই যে এখান থেকে NaCl বেরোচ্ছে, এই যে এখান দিয়ে। আবার আমি লাস্টে বলেছিলাম যে কালেক্টিং ডাক্টেও আমরা একটু ইউরিয়া বের করে রাখি, যেটা সার্কুলেট করতে থাকে, তাই কি না? এই যে যেটা এই যে সার্কুলেট করতেই থাকে, এটা যেটা সার্কুলেশনটা বললাম, ওটা ওটা এই দুইটা জিনিসের জন্য। আর NaCl আর ইউরিয়া মানেই হচ্ছে সল্ট। আর ওরা সল্ট বাড়লে, ইন্টারস্টিশিয়ামে সল্ট বাড়লে ইন্টারস্টিশিয়ামের কনসেন্ট্রেশন বাড়বে। So NaCl is transported by ascending limb of Henle's loop, which is exchanged with descending limb of Vasarecta. এই যে যেই NaCl টা অ্যাসেন্ডিং লিম্ব থেকে বেরোলো, যে NaCl টা অ্যাসেন্ডিং লিম্ব থেকে বেরোলো, সেটা ভাসারেক্টাতে এক্সচেঞ্জ হচ্ছে। এই যে ভাসারেক্টাতে এক্সচেঞ্জ হচ্ছে। এটাতে সেপারেটলি বলা আছে তো, তাই একটু অসুবিধা হবে। আমার এটাতে ঠিক করে বলে দিয়েছি। এই যে যেই NaCl টা অ্যাসেন্ডিং লিম্ব থেকে বেরোলো, সেটা ভাসার একটাতে অ্যাবজর্ব হচ্ছে। এই যে ভাসার একটাতে অ্যাবজর্ব হচ্ছে, ভাসার একটা ডিসেন্ডিং লিম্বে অ্যাবজর্ব হচ্ছে। নিচের দিকে যাচ্ছেই মানে এটা কিন্তু ডিসেন্ডিং লিম্ব অফ ভাসার একটা। আর এইটা হচ্ছে, এই যে এইটা হচ্ছে অ্যাসেন্ডিং লিম্ব অফ ভাসার একটা। উপরের দিকে উঠছে মানেই অ্যাসেন্ডিং লিম্ব। আর হেনলি লুপের ক্ষেত্রে উল্টা, এইটা হচ্ছে ডিসেন্ডিং লিম্ব, এইটা হচ্ছে অ্যাসেন্ডিং লিম্ব। সো যেইটা NaCl অ্যাসেন্ডিং লিম্বে অ্যাবজর্ব হলো, ওটা ভাসার একটাতে এক্সচেঞ্জ হবে। মাল্টিপ্লায়ার এক্সচেঞ্জার, এখানে এক্সচেঞ্জারটা ইনডাইরেক্টলি বলা আছে, দেখো, হেনলিজ লুপ হুইচ ইজ এক্সচেঞ্জড উইথ ডিসেন্ডিং লিম্ব অফ ভাসার।
আর NaCl is returned in the interstitium by ascending portion of ভাসা রেক্টা। ভাসা রেক্টা থেকে আবার NaCl বেরিয়ে যাবে অ্যাসেন্ডিং লিম্ব। এই যে দেখে নাও, এখানে করেছিলাম, এই যে বললাম এখনই, এইটা হচ্ছে অ্যাসেন্ডিং লিম্ব অফ ভাসা রেক্টা। এই যে এটা, এখান থেকে দেখো NaCl বেরিয়ে যাচ্ছে, এখান থেকে কিন্তু NaCl আবার বেরিয়ে যাবে। করে কি NaCl বাইরে বেরোলো মানে কি ইন্টারস্টিশিয়ামের অসমোলারিটি হাই হয়ে গেল, ইন্টারস্টিশিয়ামের অসমোলারিটি হাই হয়ে গেল। Similarly, small amount of urea enter the segment of ascending limb of Henle's loop। এই যে ইউরিয়ার ব্যাপারটা যেটা বললাম, একটু ইউরিয়া এখানেও কিন্তু আমরা বের করে দিই। এই যে অ্যাসেন্ডিং লিম্ব থেকেও একটু, এখানেও একটু ইউরিয়াটা এক্সচেঞ্জ হয়। তো অ্যাসেন্ডিং লিম্বের এই জায়গাটাতে একটু ইউরিয়া বের করে আমরা অসমোলারিটি হাই করে দিই, which is transported back to the interstitium by collecting tubule। ওটা আবার কালেক্টিং টিউবে চলে যায়। The above described transport substance facilitated by special arrangement of Henry's loop and Vasarecta, যেটা কি কাউন্টার কারেন্ট অ্যারেঞ্জমেন্ট, অপোজিট ডাইরেকশনে কাউন্টার কারেন্ট মেকানিজম, তাই এটাকে বলে। তো এই মেকানিজমটার মেইন সিগনিফিকেন্সই হচ্ছে আমরা যাতে ইউরিন থেকে জল বের করে বডির মধ্যে রাখি, ইউরিন থেকে জল বের করে যাতে বডির মধ্যে রাখি, আর ইউরিনটাকে যাতে কনসেন্ট্রেটেড বানাই। দিস মেকানিজম হেল্পস টু মেনটেন এ কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট in the medullary interstitium. Presence of such interstitial gradient helps an easy passage of water from collecting tubule, thereby concentrating the filtrate, মানে ইউরিনকেই আমরা কনসেন্ট্রেট করি। Human kidney can produce urine nearly 4 times concentrated than initial filtrate। আর এটার অ্যান্সারটা তোমরাই একটু আগে বললে, একদম ইনিশিয়ালি ফিল্ট্রেট কত ছিল 300, আর যখন কালেক্টিং ডাক দিয়ে বেরোচ্ছে তখন কত ছিল 1200, তাহলে 4 টাইমস, মাল্টিপ্লাই 4। ঠিক না? নেক্সট আমরা চলে আসি হচ্ছে রেগুলেশন অফ কিডনি ফাংশন। দেখো, কিডনির যে ফাংশনটা, প্রথম কথা হচ্ছে কিডনির ফাংশনটা কে রেগুলেট করে, কিছুটা রেগুলেট করে আমাদের ব্রেন, কিছুটা রেগুলেট করে নেফ্রনের একটা জায়গা, কিছুটা রেগুলেট করে আমাদের হার্ট। এখন সোজা তো, এখন সোজা জিনিস, এখন আর কঠিন কিছু নেই। তো আমাদের ব্রেনের যেই পার্টটা কিডনির ফাংশনকে রেগুলেট করে সেটা হচ্ছে হাইপোথ্যালামাস। নেফ্রনের যেই পার্টটা রেগুলেট করে সেটা জাক্সটা গ্লোমেরুলার অ্যাপারেটাস, JGA। আর একটা বললাম হচ্ছে আমাদের হার্ট। তাহলে প্রথমে হাইপোথ্যালামাস কি করে, হাইপোথ্যালামাস থার্ড ব্র্যাকেট করবা এখান থেকে এত অবধি। কেন থার্ড ব্র্যাকেট? কারণ এর ভেতরে তোমার হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট হবে। ফার্স্ট ব্র্যাকেট করো হচ্ছে এখান থেকে এত অবধি, ফিডব্যাক পর্যন্ত ফার্স্ট ব্র্যাকেট, বাকিটা আর একটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রাখো। এইটার পাশে লিখে রাখো এফেক্ট ইন কিডনি টিউবিউল। এটার পাশে লিখে রাখো এফেক্ট ইন কিডনি টিউবিউল। আর এইটার পাশে লিখে রাখো এফেক্ট ইন ব্লাড ভেসেলস। এফেক্ট ইন ব্লাড ভেসেলস। তো সাপোজ আমাদের ইউরিনের
ইউরিন প্রডিউস করার যে এবিলিটিটা ওটা একটু কমে গেল। কোন দিয়ে এবার দেখে নাও। কিডনির এফিসিয়েন্সি ধরো কমে গেল, বা আমাদের ব্লাডের ভলিউম মনে করো বেড়ে গেল। ব্লাডের ভলিউম বেড়ে যাওয়া মানে কি, ব্লাডের মধ্যে প্রচুর ওয়াটার, যে অসম। তো আমাদের কি হয়, যে আমাদের বডিতে কিছু নার্ভ আছে, কিছু নার্ভ আছে, বা সেই নার্ভগুলোর নাম হচ্ছে অসমো রিসেপ্টর। এই অসমো রিসেপ্টর গুলো আমাদের বডির বিভিন্ন জায়গায় থাকে, যেগুলো ব্লাডের ভলিউম, ব্লাডের মধ্যে ওয়াটার বেড়ে গেলে, ব্লাডের মধ্যে সল্ট বেড়ে গেলে এই অসমো রিসেপ্টর গুলো অ্যাক্টিভ হয়ে যায়। অসমো মানেই কিন্তু ওয়াটার রিলেটেড, ওয়াটার মানেই অসমো। তার মানে এই নার্ভ গুলো, এই রিসেপ্টর গুলো আমাদের ব্লাডের ওয়াটারের ভলিউমকে ডিটেক্ট করতে পারে। তো যখনই আমাদের ব্লাডের এরকম ভলিউম কিছু পাল্টে গেল, বেড়ে গেল, কমে গেল, মানে ওয়াটার বেড়ে গেল, সল্ট বেড়ে গেল, তখনই এরা অ্যাক্টিভেট হয়ে যায়। আর এরা আমাদের কি কি বেড়ে গেল, ব্লাড ভলিউম, ব্লাড ফ্লুইড ভলিউম আর আয়নিক কনসেন্ট্রেশন, মানে কি জল বেড়ে গেল বা লবণ বেড়ে গেল, তখনই কি হবে, যে এই অসমো রিসেপ্টর গুলো আমাদের হাইপোথ্যালামাসকে সিগন্যাল পাঠাবে, হাইপোথ্যালামাসকে স্টিমুলেট করবে, হাইপোথ্যালামাসকে স্টিমুলেট করবে। আর যতদূর আমার মনে পড়ছে, তোমাদেরকে যখন আমি নিউরাল কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেশন যখন পড়িয়েছিলাম, নিউরাল কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেশন যখন পড়িয়েছিলাম, তখন একটা জিনিস আমি তোমাদেরকে বলেছিলাম, যে আমাদের আহ হাইপোথ্যালামাস পিটুইটারিকে দুই ভাবে কন্ট্রোল করে, অ্যান্টেরিয়ার পিটুইটারি আর পস্টেরিয়ার পিটুইটারি। না, নিউরাল কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেশন না, সরি, কেমিক্যাল কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেশন করেছিলাম। এই তো কেমিক্যাল কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেশন, কেমিক্যাল কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেশন যখন করেছিলাম, তখন আমি তোমাদেরকে একটা জিনিস বলেছিলাম, যে দাঁড়া এক second। হুম, এই যে হাইপোথ্যালামাস পিটুইটারিকে দুই রকম ভাবে কন্ট্রোল করে। পিটুইটারির সামনের পার্টটা ছিল কি, এই পার্টটা ছিল হচ্ছে তোমার অ্যান্টেরিয়ার পিটুইটারি, এই পার্টটা কি ছিল, পস্টেরিয়ার পিটুইটারি। মনে পড়ছে অ্যাডেনো হাইপোফাইসিস আর নিউরো হাইপোফাইসিস। এই যে অ্যাডেনো হাইপোফাইসিস আর নিউরো হাইপোফাইসিস, সো পস্টেরিয়ার পিটুইটারিকে কি বলা হয়, নিউরো হাইপোফাইসিস। যেখানে কি হয়, যে হাইপোথ্যালামাস থেকে এডিএইচ, অ্যান্টি ডাইউরেটিক হরমোন, ভ্যাসোপ্রেসিন, অক্সিটোসিন, এই হরমোনগুলো ডাইরেক্টলি এখানে আসে, স্টোর হয়, আর এগুলাই সিক্রিট হয়। এডিএইচই সিক্রিট হয় বা অক্সিটোসিনই সিক্রিট হয়। এটা আমি বলেছিলাম, বাড়িতে পড়ো, দেখবা মনে পড়বে। সো এডিএইচটা এখানে দেখার বিষয়। হাইপোথ্যালামাস যখন এই অসমো রিসেপ্টর গুলো দিয়ে অ্যাক্টিভ হলো, তখন হাইপোথ্যালামাস অ্যান্টি ডাইউরেটিক হরমোন সিক্রিট করতে শুরু করে, যেটা পিটুইটারিতে এসে স্টোর হয়ে পিটুইটারি থেকে অ্যান্টি ডাইউরেটিক হরমোনটাই সিক্রিট হয়। এটা আমি কেন এই জায়গাটার থেকে বের করে দেখালাম, না হলে তোমরা এই জায়গাটাতে যেটা লেখা আছে ওটা বুঝতে পারবা না। এই যে দেখো, টু রিলিজ অ্যান্টি ডাইউরেটিক হরমোন অর ভ্যাসোপ্রেসিন ফ্রম দ্য নিউরো হাইপোফাইসিস। এবার ওই জায়গাটা না দেখালে বুঝতেই পারতাম না যে এটা নিউরো হাইপোফাইসিস আবার কি। এটা হাইপোথ্যালামাসের, এই সরি, পিটুইটারির দুটা রিজিয়ন, পস্টেরিয়ার পিটুইটারিকেই বলা হয় নিউরো হাইপোফাইসিস। তো স্যার এই আমাদের বডির বডির যদি ভলিউমের যদি কোনো গড়বড় হয়, ব্লাড ভলিউম বা বডি ফ্লুইড ভলিউম বা আয়নিক কনসেন্ট্রেশনের যদি কোনো চেঞ্জ হয়, তাহলে এই এডিএইচটা, এডিএইচ এর আরেকটা নাম ভ্যাসোপ্রেসিন, এটা কিভাবে হেল্প করে। এই এডিএইচটা আমাদের কিডনি টিউবিউলের মধ্যে চলে যায়, কিডনি টিউবিউলের মধ্যে চলে গিয়ে কিডনির থেকে, কিডনি টিউবিউলকে ওয়াটার রিঅ্যাবজর্ব হতে, ওয়াটারকে রিঅ্যাবজর্ব করতে ফ্যাসিলিটেট করে, মানে ওকে প্রমোট করে, ইউরিন থেকে ওয়াটারকে বের করে নিয়ে বডির মধ্যে রাখতে হেল্প করে। দেখা হলো বডির মধ্যে ওয়াটার অনেক কমে গেছে, ডিহাইড্রেশন হয়ে গেছে বডির মধ্যে, তুমি ওই দিন খুব কম জল খেয়েছো, তখন তোমার হাইপোথ্যালামাস থেকে এডিএইচ সিক্রিট হবে। এডিএইচ কে কিডনি টিউবিউল, মনে পড়লো তো, পিসিটি, হেনলিস লুপ, ডিসিটি, মেনলি পিসিটি আর অ্যাসেন্ডিং ডিসেন্ডিং লিম্ব, ওইখান থেকে ওয়াটারকে অ্যাবজর্ব রিঅ্যাবজর্ব করে
রেখে দিব আমরা বডিতে। তার জন্য আমাদের ইউরিন ওই দিন অনেক বেশি হলুদ রঙের ইউরিন হয়। হয় না, বলে না বডি কষে গেছে। হ্যাঁ, তার মানে কি ওই দিন জল কম খাওয়া হয়েছে। তো এডিএইচ এইভাবে হেল্প করে। এটা কিডনি টিউবিউলের মধ্যে এটা ফাংশন। সো অ্যান ইনক্রিজ ইন বডি ফ্লুইড ভলিউম, যদি আবার বডি ফ্লুইড ভলিউম আবার বেড়ে যায়, বডি ফ্লুইড ভলিউম ইনক্রিজ, ইনক্রিজ মানে কি ওয়াটার অ্যাবজর্ব করতে করতে বডি ফ্লুইড ভলিউম নর্মাল হয়ে গেল এখন। এডিএইচ এটাকে প্রমোট করে বডি ফ্লুইড ভলিউমকে বাড়িয়ে দিল, ওয়াটার রিঅ্যাবজর্ব করে দিল। যখন এটা ঠিক হয়ে গেল, তখন এটা আবার সুইচ অফ হয়ে যায়। মানে অ্যান্টি ডাইউরেটিক হরমোন হাইপোথ্যালামাসের ওই পোর্শনটা সুইচ অফ হয়ে যাবে, অ্যান্টি ডাইউরেটিক হরমোনের সিক্রিশন বন্ধ হয়ে যাবে, আর আমাদের ফিডব্যাক মেকানিজমটা কমপ্লিট হয়ে যাবে। ফিডব্যাক মেকানিজমটা আমরা পড়েছিলাম কোন চ্যাপ্টারে? হরমোন চ্যাপ্টারে, কেমিক্যাল কন্ট্রোল এন্ড কোঅর্ডিনেশন, ফিডব্যাক মেকানিজম। আচ্ছা, এই এডিএইচ আবার আমাদের ব্লাড ভেসেলকেও আবার এফেক্ট করে। এডিএইচ কি করে? মনে করো ব্লাড ভেসেল গুলো এরকম আছে, ব্লাড ভেসেল গুলোকে কনস্ট্রিক্ট করে দেয়, ছোট করে দেয়, ভলিউমটা ছোট করে দেয়। তাহলে ব্লাড প্রেশার, ভলিউমের সাথে প্রেশার এখানে কম ছিল, জায়গা কমে গেল, তাহলে প্রেশার কি বেড়ে যাবে। এই যে ইনক্রিজ ইন ব্লাড প্রেশার, এই যে কনস্ট্রিক্টরি, কনস্ট্রিক্টরি এফেক্ট মানে কি ব্লাড ভলিউম ভেসেল গুলোকে কনস্ট্রিক্ট করে ছোট করে দেয়, যাতে ব্লাড প্রেশার বেড়ে যায়। ব্লাড প্রেশার বেড়ে গেলে গ্লোমেরুলাসের মধ্যে ব্লাড ফ্লো বেড়ে যাবে, আর গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেটও নর্মাল হয়ে যাবে। এটা হলো এডিএইচ। এবার 2 নাম্বার চলে আসো, জাক্সটা গ্লোমেরুলার অ্যাপারেটাস, জেজিএ। অলরেডি এটা আমাদের হয়ে গেছে, জেজিএ অলরেডি আমাদের হয়ে গেছে, দেখিয়ে দিচ্ছি কোথায় হয়ে গেছে। এর আগের দিনই আমি বলেছিলাম, জাক্সটা গ্লোমেরুলার অ্যাপারেটাস, এই যে এই জায়গাটায় ছিল জেজিএ। এই যে দেখো, এই যে জেজিএ। আমি তোমাদেরকে বলেছিলাম এর আগের দিন যে আমাদের যেখানে অ্যাফারেন্ট আর্টেরিওল ঢুকছে আর যেখান দিয়ে ডিস্টাল কনভলিউটেড টিউবিউল যাচ্ছে, এই যে জাংশনটা, এই জাংশনটাতে কিছু সেল থাকে, কিছু সেলস থাকে, ল্যাসিস সেল, ম্যাকিউলা ডেনসা, তারপরে হচ্ছে জাক্সটা গ্লোমেরুলার সেল, এই সেলগুলো থাকে। তো যখন এই গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট কমে যায়, তখন এই জাক্সটা গ্লোমেরুলার সেল থেকে রেনিন সিক্রিট হয়। রেনিন কি? রেনিন হচ্ছে একটা এনজাইম, রেনিন হচ্ছে একটা এনজাইম। ওই রেনিনটা ব্লাডের মধ্যে ঢুকে, ব্লাডের মধ্যে একটা প্রোটিন থাকে যেটার নাম হচ্ছে অ্যানজিওটেনসিন। অ্যানজিওটেনসিনকে অ্যানজিওটেনসিন অ্যানজিওটেনসিনকে অ্যানজিওটেনসিন ওয়ানে কনভার্ট করে, তারপরে অ্যানজিওটেনসিন ওয়ানকে অ্যানজিওটেনসিন টু তে কনভার্ট করে। আর অ্যানজিওটেনসিন টু কি করে? ভ্যাসো কনস্ট্রিকশন করে, মানে ওই যে সেম ব্যাপার, ব্লাড ভেসেল গুলো বড় ছিল ওগুলোকে ছোট করে দেয়, ব্লাড প্রেশার বেড়ে যায়, গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট আবার নর্মালে চলে আসে। গ্লোমেরুলাসের ভিতরে ব্লাড ফ্লো যদি বেড়ে যায়, এই যে গ্লোমেরুলাসের ভিতরে ব্লাড ফ্লো বেড়ে গেলেই গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট যেটা আগে কম ছিল, সাপোজ 100 ছিল, কিন্তু ওটা নর্মাল কত আমাদের? গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট 125 ml/min, নর্মালে নিয়ে চলে আসে। বুঝাতে পারলাম? এই সেম জিনিস ওইটাই আবার আবার লেখা আছে, জাক্সটা গ্লোমেরুলার অ্যাপারেটাস, এটাও আমাদের কিডনিকে কিন্তু কন্ট্রোল করে। এই যে এখান থেকে এতটা, এই যে গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট, এই যে ফল ইন গ্লোমেরুলার ব্লাড ফ্লো, মানে গ্লোমেরুলাসের ভিতরে ব্লাড কম ঢুকছে, বা গ্লোমেরুলাসের ব্লাড প্রেশার কমে গেছে, বা গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট কমে গেছে, তাহলে জেজি সেল কি রিলিজ করে? রেনিন। রেনিনটা ব্লাডের মধ্যে ঢুকে অ্যানজিওটেনসিনকে কি বানায়? অ্যানজিওটেনসিন ওয়ান। অ্যানজিওটেনসিন ওয়ানকে তারপরে কি বানায়? অ্যানজিওটেনসিন টু। অ্যানজিওটেনসিন টু কি করে? ভ্যাসো কনস্ট্রিক্টর, মানে ভ্যাসো কনস্ট্রিকশন করে, করে ব্লাড প্রেশারকে বাড়িয়ে দেয়। ব্লাড প্রেশারকে বাড়িয়ে দিলেই গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেটও বেড়ে নর্মালে চলে আসবে। আচ্ছা, এটা এখান থেকে এত অব্দি একটা ব্র্যাকেট করো। আচ্ছা, এইবার মনে করো অ্যানজিওটেনসিন টু আরো একটা জিনিস করে। তোমাদের অ্যাড্রিনাল গ্ল্যান্ড মনে আছে? কিডনির ওপরে যে অ্যাড্রিনাল গ্ল্যান্ড, আমরা
হরমোন চ্যাপ্টারে পড়েছিলাম অ্যাড্রিনাল গ্ল্যান্ড। অ্যাড্রিনাল গ্ল্যান্ডেরও কিডনির মতন দুটো রিজিয়ন হয়, বাইরের রিজিয়নটাকে কি বলে, কর্টেক্স, আর ভেতরের রিজিয়নটাকে কি বলে, মেডুলা। একদম কিডনির মতনই সেম, কর্টেক্স আর মেডুলা। তো অ্যানজিওটেনসিন টু কর্টেক্স থেকে, কর্টেক্স মানে বাইরের রিজিয়নটা থেকে একটা হরমোন সিক্রিট করায় যেটার নাম হচ্ছে অ্যালডোস্টেরন। আর অ্যালডোস্টেরন আবার কি করে, যদি আমাদের বডিতে ওয়াটার কমে যায়, তখন ইউরিন থেকে সোডিয়াম আয়ন আর ওয়াটারকে রিঅ্যাবজর্ব করায়। সোডিয়াম চলে আসলে তার পিছন পিছন ওয়াটারও চলে আসবে। সেটার মেকানিজম আমি আগেও বলেছিলাম, লবণ ঢুকালা, কনসেন্ট্রেশন বাড়লো, তার মানে কি জল কমে গেল, তাহলে জলও চলে আসবে। সো সোডিয়াম আয়ন এন্ড ওয়াটার কনসেন্ট্রেশনকে আবার ওয়াটারকে রিঅ্যাবজর্ব করে কোথায়, ডিস্টাল পার্ট অফ দ্য টিউবিউল, মানে ডিস্টাল কনভলিউটেড টিউবিউল থেকে, ডিসিটি থেকে। আর এইভাবেও কিন্তু ব্লাড প্রেশারকে বাড়িয়ে, জিএফআর কে নর্মাল করে দেয়। আর এই রেনিন আর অ্যানজিওটেনসিনের এই যে, কমপ্লেক্স মেকানিজমটা, এটাকে বলা হয় রেনিন অ্যানজিওটেনসিন মেকানিজম। খুব ইম্পর্টেন্ট এক্সামের জন্য, রেনিন অ্যানজিওটেনসিন মেকানিজম বললে গোটাটাই লিখতে হবে, এখান থেকে এত অবধি গোটাটাই লিখতে হবে। তো স্যার, আমাদের অ্যানজিওটেনসিন, তারপরে হচ্ছে এডিএইচ, এগুলোর জন্য, এইদিকে দেখো, এগুলোর জন্য ব্লাড ব্লাড ভেসেল গুলোর ভলিউম বেশি থেকে কম হয়ে গেল, বেশি থেকে কম হয়ে গেল, মানে ব্লাড ভেসেলের ভিতরে ব্লাড প্রেশার বেড়ে গেল। ব্লাড প্রেশার বেরিয়ে আমরা কি করলাম, যে জিএফআর মানে গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট যেটা কম ছিল, ওইটাকে আমি বাড়িয়ে নর্মালে নিয়ে চলে আসলাম। তো নর্মালে আসার পরেও যদি ব্লাড ভেসেল গুলো কনস্ট্রিক্টেডই থাকে, যেটা বলছি শোনো, জিএফআর নর্মালে চলে আসলো, এখনো যদি ব্লাড ভেসেল গুলো ছোট হয়ে থাকে, তাহলে কি ব্লাড প্রেশার কি বেড়েই থাকবে। আর ব্লাড প্রেশার বেড়ে থাকা কি ভালো? ভালো না। তাহলে এটাকে আবার আগের পজিশনে নিয়ে আসতে হবে। তখন কি হয়, যে যখনই আমাদের এই জিএফআর নর্মালে আসার পরেও যখন ব্লাড ভেসেল গুলো যখন নর্মাল আসে না, মানে আবার আগের পজিশনে যখন আসে না, হার্ট ওটাকে ডিটেক্ট করতে পারে, হার্টের আর্টারি গুলো ওগুলোকে ডিটেক্ট করতে পারে। অ্যান ইনক্রিজ ইন ব্লাড ফ্লো টু দ্য অ্যাট্রিয়া অফ দ্য হার্ট ক্যান কজ দ্য রিলিজ, তখন একটা একটা হরমোন সিক্রিট হয় যেটার নাম অ্যাট্রিয়াল নাট্রিইউরেটিক ফ্যাক্টর, এএনএ। এটাও কিন্তু তোমাদের কেমিক্যাল কন্ট্রোল এন্ড কোঅর্ডিনেশন চ্যাপ্টারে ছিল। এএনএফ কি করে, এএনএফ আবার কি করে, হচ্ছে তোমার ভ্যাসো কনস্ট্রিক্টরের উল্টা করে, ভ্যাসো ডায়ালেশন করে, ডায়ালেশন মানে কনস্ট্রিকশন থেকে আবার মানে ভলিউমটাকে বাড়িয়ে দেয়, ডায়ামিটারটাকে বাড়িয়ে দেয়। আর এইটা তাহলে রেনিন অ্যানজিওটেনসিন সিস্টেমের অপোজিট কাজ করে, এইটা অ্যান্টাগনিস্ট কাজ করে। কখন কাজ করে, যখন নর্মাল হয়ে গেল তখন। এই যে ডিক্রিজ দ্য ব্লাড প্রেশার, এই যে রেনিন, এই যে অ্যাক্ট অ্যাজ এ চেক অন দ্য রেনিন অ্যানজিওটেনসিন মেকানিজম, ওটা চেক করার জন্য, উল্টা করার জন্য। স্যার, পাতলা করার মেইন কারণটা কি? আর্টারি। মানে ডায়ামিটারটাকে ছোট করার তো, ডায়ামিটার ছোট করলে ব্লাড প্রেশার বেড়ে যাবে, প্রেশার বাড়লে ব্লাডের ফ্লো বেড়ে যাবে, ব্লাডের ফ্লো যদি বেড়ে যায়, তাহলে নেফ্রনের মধ্যে যে বাউম্যান্স ক্যাপসুলের মধ্যে যে গ্লোমেরুলাস আছে, এই গ্লোমেরুলাসের মধ্যেও ব্লাডের ফ্লোটা বেড়ে যাবে, তখন জিএফআর মানে ফিল্ট্রেশন হওয়ার যে রেটটা, ওটাও নর্মালে চলে আসবে। ওটাই তো বলছি, জিএফআর কে নর্মাল করার জন্য, জিএফআর কে নর্মাল করতে হবে। আচ্ছা, ওটাই আজকে আবার কেন বলা, যেও না, যেও না। এইটা কি ছাড়া, অন্য যেটা বলি। দেখো, আচ্ছা, মিকচুরেশন, মিকচুরেশন মানে ইউরিনেশন করা, ইউরিনেশন করা। সে সাপোজ এটা হচ্ছে আমাদের ইউরিনারি ব্লাডার। হ্যাঁ,
এটা হচ্ছে ইউরেথ্রা। ইউরিনারি ব্লাডার, ইউরেথ্রা। বলতো এইটা কি ড্র করলাম? এইটা বলতো এটা কি ড্র করলাম? গ্ল্যান্ড। হুম হুম। ফিঙ্গার আছে। হ্যাঁ, এটা হচ্ছে স্ফিংটার মাসল। এটা হচ্ছে স্ফিংটার মাসল। দেখো, তো নর্মালি কি হয় যে আমাদের স্ফিংটার মাসলটা যখন কন্ট্রাক্টেড হয়ে থাকে, নর্মাল পজিশন যেটা, তখন ইউরেথ্রাটা ক্লোজ থাকে। ইউরেথ্রা ক্লোজ থাকে। তার মানে কি ইউরেথ্রা দিয়ে কোনো ইউরিন ডিসচার্জ হবে না, এই জায়গাটা বন্ধ থাকবে। ক্লিয়ার? এদিকে দেখো, এইবার ইউরেটার দিয়ে, ইউরেটার দিয়ে কিডনি থেকে ইউরিন এসে আমাদের ইউরিনারি ব্লাডারের মধ্যে জমছে, ইউরিনারি ব্লাডারে অ্যাকুমুলেট হচ্ছে। এবার আমাদের ইউরিনারি ব্লাডারটা ফ্লেক্সিবল হয়। ফ্লেক্সিবল হয় ইন দ্য সেন্স, ইউরিন যত জমতে থাকবে এটা ধীরে ধীরে বড় হতে থাকবে। ইউরিনারি ব্লাডারে এটা বড় হতে থাকবে। এবার যখন এর ম্যাক্সিমাম ক্যাপাসিটিতে যখন পৌঁছে গেল, তখন কি হয় যে আমাদের ইউরিনারি ব্লাডারের সাথে কিছু রিসেপ্টর মানে কিছু নার্ভ লেগে থাকে, কিছু নার্ভ লেগে থাকে। আহ এই নার্ভগুলোর নাম হচ্ছে স্ট্রেচ রিসেপ্টর। স্ট্রেচ রিসেপ্টর মানে ইউরিনারি ব্লাডার যে স্ট্রেচিং হচ্ছে ওইটাকে এরা ডিটেক্ট করতে পারে। দেখছো তো, এইদিকে দেখো, স্ট্রেচ রিসেপ্টর গুলো অ্যাক্টিভ হয়ে যায়। আর এরা তখন আমাদের ব্রেনে একটা সিগন্যাল পাঠায়। ব্রেনে একটা সিগন্যাল পাঠাবে। তখন ব্রেনের যেই পোর্শনটা আমাদের ইউরিনেশনকে কন্ট্রোল করে, বলতো ইউরিনেশন ভলান্টারি না ইনভলান্টারি? ইউরিনেশন করা ভলান্টারি অ্যাকশন না ইনভলান্টারি অ্যাকশন? একটু ইনভলিউন্টারি একটু ভলিউন্টারি। কাইন্ড অফ ভলান্টারি। আমাদের যখন ইচ্ছা হয় তখন আমরা ইউরিনেশন করি। তাহলে কি হবে যে ব্রেনের থেকে একটা ভলান্টারি সিগন্যাল আমাদের ইউরিনারি ব্লাডারে আসবে, আর একটা সিগন্যাল আমাদের স্ফিংটার মাসলে আসবে। ইউরিনারি ব্লাডারে আসবে আর স্ফিংটার মাসলে আসবে। দেখো, ইউরিনারি ব্লাডারে যেই মেসেজটা আসে, যেই সিগন্যালটা আসে, সেটা কন্ট্রাক্ট করার মেসেজ আসে, কন্ট্রাকশন মেসেজ আসে। আর স্ফিংটার মাসলে যেই মেসেজটা আসে ওটা রিল্যাক্সেশন মেসেজ আসে। রিল্যাক্সেশন মেসেজ আসে, দুটা একসাথে আসবে সাইমালটেনিয়াসলি। তাহলে কি হবে, একদিকে, এইদিকে দেখো, একদিকে স্ফিংটার মাসল রিল্যাক্স হলে আমাদের ইউরেথ্রার যে প্যাসেজটা ওটা ওপেন হয়ে যাবে। আর অন্যদিকে ইউরিনারি ব্লাডার, ইউরিনারি ব্লাডারের মধ্যে কন্ট্রাকশন হলে ওটা স্ট্রেচ পজিশন থেকে ভিতরের দিকে কন্ট্রাক্ট করবে। তার মানে ইউরিনকে বাইরের দিকে পুশ করবে। আর স্ফিংটার মাসল অলরেডি রিল্যাক্স মানে ইউরেথ্রা ওপেন, তখন ইউরিন একটা ফোর্স দিয়ে বাইরে বেরোবে। এটাই হচ্ছে মিথচুলেশন। এইটা কিন্তু অপোজিট, বোঝো কিন্তু। ব্রেন থেকে যে ভলান্টারি সিগন্যালটা আসে, ইউরিনারি ব্লাডারে আসে কন্ট্রাকশন সিগন্যাল, আর স্ফিংটার মাসেলে কিন্তু আসে রিল্যাক্সেশন সিগন্যাল, দুটা একসাথে। আর রিসেপ্টরটার নাম মনে রেখো, স্ট্রেচ রিসেপ্টর। সো এই যে ভলান্টারি সিগন্যাল ইজ গিভেন বাই সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, যখন এই যে ইউরিনারি ব্লাডারটা ভরে যায়, filled with urine. In response, stretch receptor on the wall of the bladder send signal to central nervous system, আর central nervous system passes motor message, motor message কি,
ব্লাডারের স্মুথ মাসলে কন্ট্রাকশন মেসেজ পাঠায়, আর স্ফিংটার মাসলে রিল্যাক্সেশন মেসেজ পাঠায় সাইমালটেনিয়াসলি, একসাথে। তাহলে তার জন্য ইউরিনেশনটা হয়। তো ইউরিনেশনটা প্রথম থেকে এতটা মার্ক করো, এই যে পার ডে, আমরা পার ডে 1 to 1.5 লিটার ইউরিনেশন করি, যার মধ্যে 25 থেকে 30 গ্রাম ইউরিয়া থাকে। খুব ইম্পর্টেন্ট। আর আমাদের ইউরিন ইউরিন হচ্ছে লাইট ইয়েলো কালার, আর যেটা স্লাইটলি অ্যাসিডিক, পিএইচ হচ্ছে 6। ক্যারেক্টারিস্টিক ওডর থাকে, কারণ এর মধ্যে কি ইউরিয়া থাকে। ইউরিয়াটা যখন আমরা বাইরে ছাড়ি, তখন ইউরিয়াটা ডিগ্রেডেশন হয়ে অ্যামোনিয়া প্রডিউস করে, অ্যামোনিফাইং ব্যাকটেরিয়াটা করে। আমাদের ইউরিনের মধ্যে প্রচুর ব্যাকটেরিয়াও থাকে, কিন্তু সেই জন্য ইউরিনকে কখনো আটকে রাখা উচিত না। তাহলে কি হয়ে যাবে বলতো? ইউটিআই, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হয়ে যাবে, মানে ইউরিনারি ব্লাডারের ভিতরে ঘা হয়ে যাবে। ওই ইউরিনের মধ্যে যেই ব্যাকটেরিয়া গুলো আছে, সেই ব্যাকটেরিয়া গুলো ঘা করে দেবে। তো আহ, আমাদের কিডনি রিলেটেড অনেক প্রবলেম হতে পারে, সেই প্রবলেম গুলো একটু দেখে নাও। আম, তো হয় না যে কোনো রোগ হলে ব্লাড টেস্টও করে, ইউরিন টেস্টও করে, জানো তো? তার মানে ইউরিন কিন্তু একটা অ্যানালাইসিস অফ ইউরিন হেল্পস ইন ক্লিনিক্যাল ডায়াগনোসিস অফ মেনি মেটাবলিক ডিসঅর্ডার। কি কি? যেরকম ধরো, যদি প্রেজেন্স অফ গ্লুকোজ ইন ইউরিন, যেটাকে বলে গ্লাইকোসুরিয়া, খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। ছোট্ট একটা লাইন দিয়ে দিয়েছে, কিন্তু সব খুব ইম্পর্টেন্ট এটা। ইউরিনের মধ্যে গ্লুকোজ বেড়ে যাওয়া, সুগার বেড়ে যাওয়া, গ্লাইকোসুরিয়া। ইউরিনের মধ্যে কিটোন বডি বেড়ে যাওয়া, কিটোন বডি আবার কি স্যার? প্রোটিনের বাই প্রোডাক্ট, ওটাকে আবার বলে কিটোনিউরিয়া। আর যেগুলো হচ্ছে ডায়াবেটিস মেলিটাস হওয়ার লক্ষণ। ডায়াবেটিস মেলিটাসের দুটো লক্ষণ, কিন্তু দুটা আহ, আহ, ইয়ে সিমটম, গ্লাইকোসুরিয়া আর কিটোনুরিয়া, দুটাই কিন্তু ডায়াবেটিস মেলিটাস হওয়ার সিমটম। মানে ইউরিনের মধ্যে গ্লুকোজ আর কিটোন বডি বেশি পাওয়া। এবার চলে আসি আমরা আলাদা আলাদা, যে কিডনি বাদ দিয়ে অন্য কোনো এক্সক্রিটরি অর্গান, লাংস, লিভার আর স্কিন। আমরা সবাই জানি লাংস কি করে, কার্বন ডাই অক্সাইড বের করে, এটাও একটা এক্সক্রিটরি প্রোডাক্ট। আর অল্প একটু ওয়াটার ভেপার বের করে, এটাতে অত বেশি আমি ডিসকাশনে যাব না। লিভার কি করে? লিভার হচ্ছে যেটা আমাদের বডির সব থেকে বড় গ্ল্যান্ড, লার্জেস্ট গ্ল্যান্ড। এও অনেক কিছু এক্সক্রিটরি প্রোডাক্ট সিক্রিট করে। যেমন বাইল, আমরা ক্লাস 10-এ পড়েছিলাম, এই বাইলের মধ্যে অনেক সল্ট থাকে, বিলিরুবিন, বিলিভার্ডিন, কোলেস্টেরল, ডিগ্রেডেড স্টেরয়েড হরমোন যেমন টেস্টোস্টেরন। ডিগ্রেডেড মানে কি? ভেঙে যাওয়া, মানে ডিস্ট্রয় হয়ে যাওয়া টেস্টোস্টেরন। অনেক ভিটামিন, ড্রাগস, এগুলোকে বাইরে বের করে। স্যার কি দিয়ে বের করে? ইউরিন দিয়ে বের করে না, ইউরিন দিয়ে বের করে না, ফিসিস দিয়ে বের করে, অ্যালং উইথ ডাইজেস্টিভ ওয়েস্ট, মানে ফিসিস দিয়ে বের করে। এটাও দেখতে যায়। হ্যাঁ, এই তো এখন সোয়েট করব, সোয়েট। এই যে এটা হচ্ছে আমাদের স্কিন, এইটা হচ্ছে আমাদের হেয়ার ফলিকল, এইটা হচ্ছে হেয়ার, এইটা হচ্ছে হেয়ার। এবার হেয়ার ফলিকলের সাথে ছোট্ট একটা গ্ল্যান্ড লেগে থাকে, হেয়ার ফলিকলের সাথে ছোট্ট একটা গ্ল্যান্ড লেগে থাকে। এই গ্ল্যান্ড, এইটা হচ্ছে অয়েল গ্ল্যান্ড অর সিবেসিয়াস গ্ল্যান্ড। আর হেয়ার ফলিকল ছাড়াও আমাদের স্কিনের সাথে আরো একটা ছোট্ট একটা ফুটো থাকে, স্কিনের উপরে আরো একটা ছোট্ট ফুটো থাকে। এই ফুটোগুলো ছাড়াও আরো একটা ছোট্ট ফুটো থাকে, যেটা আবার সোয়েট গ্ল্যান্ডের সাথে কানেক্টেড। এইটা হচ্ছে সোয়েট গ্ল্যান্ড। এটা হচ্ছে অয়েল গ্ল্যান্ড অর সিবেসিয়াস গ্ল্যান্ড, আমি অয়েল লিখে দিলাম। আর এটা হচ্ছে সোয়েট গ্ল্যান্ড। তো এই অয়েল বা সিবেসিয়াস গ্ল্যান্ডের থেকে কি কি ওয়েস্ট প্রোডাক্ট বাইরে সিক্রিট করি? এই, সরি, আগে সোয়েটেরটা বলি দিই। সোয়েটের মধ্যে কি কি থাকে? সোয়েটের মধ্যে NaCl থাকে, স্মল অ্যামাউন্ট অফ ইউরিয়া থাকে, ল্যাকটিক অ্যাসিড থাকে। প্রাইমারিলি কিন্তু সোয়েট আমাদের বডি টেম্পারেচারকে মেনটেন করার কাজে লাগে। তাই দেখো লেখা আছে, দো দ্য প্রাইমারি ফাংশন অফ সোয়েট ইজ টু ফ্যাসিলিটেট এ কুলিং এফেক্ট অফ দ্য বডি সারফেস, বাট ইট অলসো হেল্পস ইন দ্য রিমুভাল অফ সাম অফ দ্য ওয়েস্ট মেটা মেনশন অ্যাবভ।
মানে এই যে NaCl, ইউরিয়া, ল্যাকটিক অ্যাসিড এগুলো। আর সিবেসিয়াস গ্ল্যান্ড কি করে? সিবেসিয়াস গ্ল্যান্ডের মধ্যে অয়েল থাকে, যে অয়েলের মধ্যে অনেক ওয়েস্ট প্রোডাক্ট যেমন স্টেরল, হাইড্রোকার্বন, ওয়্যাক্স এগুলো থাকে। স্যার এই অয়েলটা আমরা কেন সিক্রিট করি? টু প্রোভাইড এ প্রোটেক্টিভ অয়েলি কভারিং ফর দ্য স্কিন, যাতে আমাদের স্কিনের উপরে জল না লেগে থাকে। তাই অয়েলের একটা কোটিং আমাদের স্কিনের উপরে, হেয়ারের উপরে থাকে, যেটা এই সিবেসিয়াস গ্ল্যান্ড সিক্রিট করে। আর আর একটা জিনিস যেটাকে আমরা এই যে লাস্টে ইগনোর করে দিব, সেটা হচ্ছে আমাদের স্যালাইভার মধ্যেও কিন্তু একটু এক্সক্রিটারি বা ওয়েস্ট প্রোডাক্ট কিন্তু থাকে, নাইট্রোজেনিয়াস ওয়েস্ট। যাও, ডিসঅর্ডারটা পরের দিন পড়ায়, অন্য চ্যাপ্টারে ঢুকে যাবো, আজকে আর এটা টানা যাবে না।